পড়ানো শেষ করে আনন্দ ঘরে এলো সকাল 9:30 এর দিকে। ছায়া বিছানায় পায়ের উপর পা তুলে বসে ফোন স্ক্রোল করছিল। আনন্দ এসে টিভির রিমোটটা নিয়ে ধপ করে সিঙ্গেল সোফায় বসলেই তার দিকে ঘুরে তাকায় ছায়া। ভ্রু কুঁচকে বলে, আপনি এখানে কেন বসছেন? আরেকটা রুম আছে তো সেপারেট, ওখানে যান। ওখানে গিয়ে কি মাটিতে বসে থাকব? তাহলে ক্লাসরুমে গিয়ে বসে থাকুন। আনন্দ টিভিটা অন করতে করতে বলে, সে যাব পড়ে। এখন আমার টিমের খেলা। চাইলে তুমি চলে যেতেই পারো। ম্যান ইউ। ফালতু টিমের খেলা কি দেখেন? হারবে তো জানা কথাই, হুদাই টাইম নষ্ট। আনন্দ মৃদু হেসে জানায়, ফেইলারদের আমি আবার একটু বেশি পছন্দ করি। তোমার ব্রাজিল ও তো প্রেজেন্টে ফেইলার তাহলে? ও হ্যালো, আমি ফার্স্ট পর্তুগাল সাপোর্টার, সেকেন্ড ব্রাজিল। নিজেই তো দুই ফেইলারকে সাপোর্ট করছো। যাই হোক, বাদ দাও। থাকলে থাকো, না থাকলে যেতে পারো। খেলে শুরু হয়ে গেছে। আনন্দ সমস্ত মনোযোগ দিল টিভি স্ক্রিনের দিকে। ছায়া রইল সেখানেই। ফোন স্ক্রোল করল অনেকক্ষণ। ঘুম পাচ্ছে এবার। একবার তাকালো আনন্দের দিকে, সে খেলা দেখায় মনোযোগী। বিছানায় উঠে বসল ছায়া। হেলান দিয়ে অনেকক্ষণ বসে থাকার পর ধীরে ধীরে ঘুমের রাজ্যে ঢলে পড়ল। সকাল থেকে আর বিছানায় গা এলিয়ে দেখেনি, তাই একটু বেশিই ক্লান্ত লাগছে। ম্যান ইউ হারল আজকেও। আনন্দ খুব একটা অবাক হল না, এই হার প্রত্যাশিত। টিভিটা বন্ধ করে একবার তাকালো ছায়ার দিকে। ঘুমের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছে, মাঝে মধ্যে এদিক ওদিক ফিরছে। ঠান্ডা বাতাস বইছে বাইরে। ফ্যান আগেই অফ করা ছিল। মেয়েটাকে ডাকতে ইচ্ছে করল না। উঠে গিয়ে বিছানার এক পাশে থাকা কাঁথাটা খুলে ছায়ার গায়ে জড়িয়ে দিল অতি সাবধানে, যেন তার ঘুম ভেঙে না যায়। তবুও বিপত্তি বাধলই, ঘুমটা ভেঙে গেল ছায়ার। দুর্ভাগ্যক্রমে তখন ছায়ার দিকেই একদৃষ্টিতে তাকিয়ে ছিল আনন্দ। মেয়েদের ঘুমন্ত অবস্থায় দেখতে বোধ হয় আরও সুন্দর লাগে। ছায়া এক ঝটকায় উঠে বসল এবার। কপাল বাঁকিয়ে শক্ত গলায় বলল, বাহ, ভালোই সুযোগ নিচ্ছিলেন দেখছি। আমার পারমিশন না নিয়ে খাটে ওঠার সাহস কি করে হয় আপনার? আনন্দ ফু দিয়ে নিঃশ্বাস ছেড়ে বলে, তোমারই শীত করছিল, আমি জাস্ট কাঁথাটা দিতে এসেছিলাম। ঘুমোচ্ছিলে, ঘুমাও। আনন্দ বিছানা থেকে উঠে গেলে ছায়া উঠে তার সামনে দাঁড়িয়ে বলে, ওহ রিয়েলি? এত চিন্তা আমার জন্য? নাটক করার আর জায়গা পান না তাই না? আর যাই হোক, আপনাকে ভদ্রলোক ভেবেছিলাম। এখন তো মনে হচ্ছে ভুল ভেবেছি। আফটার অল, পুরুষ তো আপনি। ফাঁকা ঘরে একটা মেয়ে আপনার সাথে, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? তবে আমাকে অত ফুরবল মেয়ে ভাবলে কিন্তু ভুল করছেন, আপনার মতো ক্যারেক্টারলেসদের চেনা আছে আমার। কথাগুলো বলেই অন্যদিকে চোখ সরালো ছায়া। আনন্দ শুরু থেকে শান্ত মাথায় কথাগুলো শুনলেও শেষ কথাগুলো শুনে আর শান্ত থাকতে পারল না। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। ক্যারেক্টারলেস শব্দটা শুনে কপালের রগগুলো দপদপ করছে। চোখ বন্ধ করে চুপ থাকার চেষ্টা চালালো আনন্দ। না, সম্ভব হচ্ছে না। তবুও মুখ খুলল না আনন্দ। এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজা খুলে বেরিয়ে গেল সে। জোরে হাঁটতে গিয়ে পায়ে একটু টান খেল, তবুও তাতে খেয়াল করল না। বাসা থেকে বেরিয়ে ঠাস করতে দরজাটা লাগিয়ে দিল। ছায়া তাজ্জব হল এতে। একটু বেশি বলে ফেলল নাকি? একবার দরজার সামনে গেল, শুধু লক করল, ছিটকিনি দিল না। ঘরে এসে বসে রইল বিছানায়। বিল্ডিংয়ের সবচেয়ে বড় ফ্ল্যাট এটা। এত বড় ফ্ল্যাটে একা ছায়া, একটু ভয় ভয়ও করছে। ওদিকে আনন্দের আসার কোনো নামগন্ধও নেই। গেলটা কোথায়?
কিছুক্ষণ বাদে ঘরের জানালা থেকে বাহিরের দিকে তাকালো ছায়া। ডান দিকটায় তাকাতেই সামনের চায়ের দোকানে বসে থাকতে দেখল আনন্দকে। হাতে একটা সিগারেট ধরে নিচের দিকে তাকিয়ে আছে। অবাক হলো ছায়া, আনন্দ সিগারেট খায় এটা সে জানত না। পর্দা টেনে আড়াল থেকে নজর রাখল আনন্দের দিকে। লম্বা একটা টান দিল সে সিগারেটে, চোখ তুলে আকাশের দিকে চেয়ে ধোঁয়া ছাড়ল সবটা। বেঞ্চের দুপাশে হাতের ভর দিয়ে হালকা সুর ধরে গাইল, শুধু তোমাকেই ভালোবেসে। শুকনো নদীতে ডিঙ্গি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকেই ভালোবেসে। দু মুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকেই ভালোবেসে। এই পাঁজরভরা ভালোবাসা দু হাত ভরে নাও, এই আধো আলো আধো ছায়া দু চোখ ভরে নাও। এই আমায় কিছু নাইবা দিলে, এই আমায় কিছু নাইবা দিলে নিজের করে নাও। গানের আওয়ার কিছুটা শুনতে পেল ছায়া। কপাল কুঁচকে আসে তার। এই লোক রেগে আছে নাকি কষ্টে সেটাই বুঝতে পারল না। আর দাঁড়িয়েও রইল না, বিছানায় এসে বসল। আনন্দ ফিরে এলো আরো 20 মিনিট পর। তার কাছে চাবি ছিল, দরজা খোলার আওয়াজ পেয়ে রাগটা আরো বেড়ে গেল ছায়ার। বড় বড় পা ফেলে চলে এলো সামনের ঘরে। আনন্দ দরজা লাগিয়ে পিছনে ঘুরল, ছায়াকে দেখেও না দেখার ভান করে অন্যদিকে চলে যেতে নিলেই ছায়া সামনে এসে দাঁড়ায়। আঙ্গুল উঁচিয়ে বলতে লাগল, একটা মেয়ে আপনার ফ্ল্যাটে একা আছে আর আপনি 1 ঘন্টা যাবৎ বাহিরে গিয়ে স্মোক করছেন। অসাধারণ, ক্যারেক্টারলেস। এর সঙ্গে তো দেখছি আপনি মারাত্মকভাবে দায়িত্বহীন একজন। কথা শেষ হওয়ার আগেই এমন কিছু ঘটল যা ছায়ার কল্পনাতীত ছিল। আনন্দ আকস্মিকভাবে তার হাতটা পিছনের দিকে চেপে ধরে ঠোঁট ডুবিয়ে নেয় তার ওষ্ঠাধরের মাঝে। এক মুহূর্তের জন্য চোখ বড় বড় করে সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে নেয় ছায়া। একে তো আকস্মিক এমন ঘটনা, তার উপর সিগারেট এর বিশ্রী স্বাদ। আকস্মিকতার রেশ কাটিয়ে ধাক্কা দেওয়ার পূর্বে আনন্দ নিজেই ছেড়ে দিল ওকে, তবে হাত ছাড়ল না। দাঁত কিরমির করে কঠিন গলায় বলতে শুরু করল, ক্যারেক্টারলেস উপাধি পেয়ে গেলে সত্যি সত্যিই ক্যারেক্টারলেসদের মতো কাজ করব। তাও আবার লিগ্যাল, সুবিধা কিন্তু আমারই। সব কথা আমি চুপ করে শুনি বলে ভেবো না, আমি সর্বক্ষণ চুপ করেই থাকব। তুমি আমাকে ঠিক যতটা শান্ত, ভদ্র ভাবছো আমি ঠিক তার দ্বিগুণ খারাপ একটা মানুষ। আর এই ওয়েট কত তোমার? হ্যাঁ, 45-50। হা, আমার সাথে অন্তত গায়ের জোরে পারবে না। শোক, কথাবার্তা একটু ভেবে বলো। আমার অন্য রূপটা প্রকাশ করতে বাধ্য করো না। আই হোপ কথাটা মাথায় থাকবে তোমার। কথাটা বলেই পাশের অন্য একটা বেঞ্চ বসানো রুমে চলে এলো আনন্দ। ছায়া থমকে দাঁড়িয়ে রইল সেখানে। আপনা আপনি তার হাত চলে গেল নিজের ঠোঁটের উপর। আনন্দ কি করল এটা? হিসেবে ছায়ার রেগে যাওয়া উচিত ছিল, অথচ সে ধপ করে বসে পড়ল একটা বেঞ্চে। শান্ত মানুষের এমন রাগী রূপ দেখে বোধ হয় ঘোরের মধ্যে আছে এখনো। 2 মিনিট বাদে আগের ঘরে এসে বিছানা থেকে ফোনটা হাতে নিল ছায়া। বিছানায় বসে একবার অন্তিকের আইডিতে ঢুকল। অ্যাক্টিভ দেখাচ্ছে বলে মেসেজ করল। অধিক শান্ত মানুষেরা হঠাৎ রেগে যায় কি করে? অন্তিক তখন থেকে একদম নিশ্চুপ হয়ে গেছে, ধারার কোলে মাথা রেখে শুয়ে আছে বর্তমানে। ধারা তাকে একা থাকতেই দিচ্ছে না। অন্তিক একবারের বেশি দুবার তাকে যেতেও বলেনি, একা থাকাটা মোটেই পছন্দ হয় অন্তিকের। কেউ তার পাশে থাকলে একটু হলেও শান্তি পায় মনে। রাতে খাবারও খায়নি দুজন। রুবিনা আর আরিফা চিন্তায় পড়লেন, অন্তিককে চুপচাপ দেখাটাই একটা বড় চিন্তার বিষয়। তাই নিজেদের খাওয়া শেষ করে অনেকটা সময় পর অন্তিকের ঘরের দিকে গেলেন তারা। দরজা খোলাই ছিল। দরজার সামনে গিয়ে অন্তিকের নাম ধরে ডাকার পূর্বেই ধারা হাতের ইশারায় চুপ থাকতে বলে তাদের।
আরিফাও ইশারায় জানতে চান কি হয়েছে ওর। ধারা চোখের ইশারায় তাদের চলে যেতে বলে। রুবিনা আর আরিফা একে অপরের দিকে একবার তাকিয়ে চলে যান সেখান থেকে। ধারা সযত্নে বিলি কেটে দিচ্ছে অন্তিকের চুলের মাঝে। মৃদুস্বরে বলল, খাবি কিছু? নিয়ে আসি। উহু, তুই যা, খেয়ে আয়। আসার দরকারও নেই। টায়ার্ড লাগে না তোর? যা, ঘুমা গিয়ে। শান্ত কণ্ঠেই কথাটুকু বলল অন্তিক। ধারা মুচকি হেসে উত্তর দেয়, তুই ঘুমা আগে, তারপর যাব। অন্তিক নির্বাক রইল। ফোনটা পাশেই ছিল, ওয়াইফাই অন করা। মেসেজের নোটিফিকেশন আসতে এক হাতে ফোনটা তোলে অন্তিক। ছায়ার মেসেজটা দেখে আবারও মনটা ভার হয়ে আসে। কেন কথা বলতে গিয়েছিল মেয়েটার সঙ্গে? আনন্দ যদি একটু আগে জানাতো, অন্তিক তো কখনো ভুলেও নিজের অনুভূতি জাগ্রত হতে দিত না। অন্তিক রিপ্লাই করল না, ফোনটা এগিয়ে দিল ধারার দিকে। মেসেজটা দেখে কিছু বোঝার পূর্বেই ধারার ফোনেও একটা নোটিফিকেশন এলো। তার ফোন আবার ভাইব্রেশনে ছিল। ধারা দেখল, আনন্দ মেসেজ পাঠিয়েছে, একটা গান শোনাও। আনন্দ সাধারণত ধারার কাছে তখনই গান শুনতে চায় যখন সে অধিক পরিমাণে রেগে থাকে কিংবা কষ্ট পায়। ধারার গান শুনলে নাকি মন হালকা হয় তার। এটা অবশ্য তারা দুই ভাইই বলে। অন্তিকও মাঝে মধ্যে আবদার করত আগে, এখন করে না। দুয়ে দুয়ে চার করতে খুব একটা সময় লাগল না ধারার। প্রথমে অন্তিকের ফোন থেকে ছায়ার মেসেজের রিপ্লাই দিল। যারা নিজেকে শান্ত হিসেবে প্রদর্শন করে তারা সহজে রেগে যেতে চায় না। তাদের সর্বোচ্চ রাগ তখনই হয় যখন তারা অতিমাত্রায় কষ্ট পায়। ফোনটা রেখে দিল পাশে। অন্তিকের গালে হাত রেখে বলল, গান শুনবি একটা? অন্তিক উত্তরে ঈষৎ মাথা নাড়ল। ফোনের ভয়েস মেসেজটা অন করে পাশে রাখল। অন্তিকের দিকে এক নজর তাকিয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করে গাইল, তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি, ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরাও। তার কানে না যায় পিছু ডাক আমার, মুখ বুজেই তাকে ডাকছি আবার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। ফাঁকা বুক, চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবেই। ভেজা মন, বলি শোন রাতভর জাগতে নেই। মুখচোরা ডাক, তাকে ঘুম পাড়াক এবার। তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি, ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার। ভয়েস মেসেজটা সেন্ড করে অন্তিকের দিকে তাকালো ধারা। হাতটা এখনো তার গালেই ছোঁয়ানো, সেদিকে মুখ করেই ঘুমিয়ে পড়েছে ছেলেটা। ধারার ইচ্ছে হলো অনেকটা সময় তাকিয়ে থাকতে ওর দিকে। কয়েক মিনিট পেরোতেই কিছুটা ঝুঁকে এলো ধারা। অন্য হাতে অন্তিকের কপাল থেকে চুলগুলো সরিয়ে নিয়ে আলতো ঠোঁট ছোঁয়ালো। অন্তিকের ঘুম গভীর, তবুও খানিকটা নড়েচড়ে উঠল। মাথার নিচে হাত রেখে ঘুমোনোর অভ্যাস তার। সেই স্বভাবেই নিজের হাত মাথার নিচে আনল। ঘুমের ঘোরে ধারার হাতটা আরো শক্তকরে ধরে রাখল নিজের গালের সঙ্গে। ধারা মুচকি হাসল আনমনেই। সজ্ঞানে হাতটা ধরলে হয়তো খুশিতে আত্মহারা হয়ে যেত ধারা, সেটা তো অন্তিক করবে না। তবুও খুশি হল ধারা, আরও একবার ঠোঁট ছোঁয়ালো ঘুমন্ত ছেলেটির কপালে। ক্লান্ত লাগছে নিজেরও, সকালে ম্যাচের পর তো আর বিশ্রাম নেয়নি এতটুকুও। অন্তিককে একটু ডাকলেই সে হাতটা ছেড়ে দিত, ইচ্ছে হল না ধারার। ওভাবেই থাকতে দিল। নিজে অন্য হাতে একটা বালির খাটের সাথে দিয়ে হেলান দিল তার উপর। মাথা ঠেকিয়ে তাকিয়ে থাকলো অন্তিকের দিকেই, একসময় চোখ লেগে এলো নিজেরও।
এভাবে বসতে একটু কষ্টই হচ্ছিল, তা অবশ্য খুব একটা অনুভবও করল না ধারা। আনন্দ বা ছায়া কেউ কোনো রিপ্লাই দিয়েছে কিনা সেটাও দেখল না। নিজেও পাড়ি দিল ঘুমের রাজ্যে। দেখতে দেখতে কেটে গেল আরও 1 সপ্তাহ। অন্তিকের মাঝে পরিবর্তন আসেনি খুব একটা, কথা বলে না খুব একটা, সর্বদা চুপচাপ থাকে। ধারা নিজে থেকে শত কথা বলে যায়, সে শুধু শোনে। তবে আজকে ঘটল আরেক খুশির ঘটনা, যা সম্পর্কে অবগত ছিল না ধারা নিজেও। দুপুর বেলা খেয়েদেয়ে ঘরে শুয়েছিল ধারা, চোখ লেগে এসেছিল একটু। ঘুম ভাঙল দরজা ধাক্কানোর আওয়াজে। চোখটা একটু ডলে দরজা খুলতেই দেখতে পেল অন্তিককে, ঠোঁটে ইস্ত হাসি। ধারা কিছু বলার আগেই ভিতরে চলে আসে অন্তিক। হাতে থাকা মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি তুলে মুখে পুরে দেয় ধারার। ধারা অর্ধেক মিষ্টি খেয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই পিছন থেকে আনন্দ এসে আরও একটা মিষ্টি খাইয়ে দেয় তাকে। ধারা শুধু সরু চোখে তাকিয়ে এর কারণ বোঝার চেষ্টা করছে। বহু কষ্টে মিষ্টিটা শেষ করে বলল, আরে একটু থামো তো। দাভাই, তুমি এই সময় আর মিষ্টি খাওয়াচ্ছ কেন আমাকে? কোনো গুড নিউজ? অন্তিক আর আনন্দ একে অপরের দিকে তাকালো একবার। অন্তিক অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই আসলেই জানিস না? আরে বাবা, না বললে জানবো কি করে? আনন্দ আর অন্তিক দুজনে ধারার দুপাশে এসে দুদিক থেকে তার গাল টেনে দিয়ে একসঙ্গে বলে, ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল টিম। ধারা বিস্মিত চোখ আনন্দের দিকে ঘুরে তাকায়, পরমুহূর্তে অন্তিকের দিকেও তাকায়। তখনই সামনে থেকে আরও 4 জন মানুষ একসঙ্গে বলে ওঠে, কংগ্রাচুলেশনস প্রিন্সেস। হর্ষকুঞ্জের সব সদস্যকে একসঙ্গে দেখে মুখে হাসি ফুটে ওঠে ধারার, তবুও অবাক হয়ে জিজ্ঞেস করে, সিরিয়াসলি? মাথা নাড়ায় সকলে। ধারা হুট করেই আনন্দের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আর ছায়া? আনন্দ স্মিত হেসে উত্তর দেয়, দুজনেই সিলেক্টেড। প্রেডিকশন মিলল তো আমার। হাসি প্রশস্ত হয় ধারার। তখনই তার ফোনটা বেজে ওঠে। খাটের উপর থেকে ফোনটা এনে দেখে একটা আননোন নাম্বার। রিসিভ করে বলে, হ্যালো, কংগ্রাচুলেশনস। ধারা অবাক হয় কণ্ঠ শুনে, ভ্রুকুচকে জিজ্ঞেস করে, ছায়া? ইয়েস এনিমি। ছায়ার কণ্ঠেও খুশির ছাপ স্পষ্ট। ধারা মুচকি হেসে বলে, শত্রু দেখি আবার অভিনন্দন জানাতে আমায় কলও করেছে, বাহ বাহ। তবে কংগ্রাচুলেশনস টু ইউ টু। দুজনেই কল কাটে 1 মিনিট বাদে। অন্তিক নিশ্চুপ। আনন্দ এসে ধারার কাঁধে হাত রেখে বলে, জাস্ট রিমেম্বার ওয়ান থিং, হোয়েনেভার ইউ ফিল আ লিটল ব্যাড, লিভ দ্য ফিল্ড অ্যাট দ্যাট মোমেন্ট। মনে থাকবে। মাথা নাড়ল ধারা। কেন যেন মনে হলো আনন্দের এই সুপ্ত হাসির মাঝে লুকিয়ে রয়েছে এক তীব্র যন্ত্রণা। এমন একটা দিন তো তার জীবনেও এসেছিল, হয়তো মনে পড়ে যাচ্ছে সেই দিনের কথা। চোখ ঝাপসা হয়ে আসতেই আনন্দের থেকে দৃষ্টি সরিয়ে অন্তিকের দিকে তাকালো ধারা। সে হয়তো খুশি, তবে কষ্টে আছে অন্য কারণে, তা ওর চোখে মুখে তাকালেই লক্ষ্য করা যায়। কদিন বয়ে বেড়াবে সে এই কষ্ট। 2 শত্রু এবার হাসিমুখে একসঙ্গে মাঠে নামল। প্রথমবারেই ধারা 10 নম্বর জার্সি পেয়ে যাবে এটা সে ভাবতেও পারেনি। ছায়া পেল 19 নম্বর জার্সি। ম্যাচ হচ্ছে বিদেশের মাটিতে। কোয়ালিফিকেশন এর ম্যাচ। একটা বিদেশে আরেকটা নিজ দেশে। পুরো ম্যাচেই আলো ছড়ালো নতুন 2 মুখ। ধারা কোনো গোল অ্যাসিস্ট না পেয়েও হলো ম্যান অফ দ্য ম্যাচ। ছায়ার খেলাও চোখে পড়ল সকলের। 2-0 ম্যাচ জিতল বাংলাদেশ। ম্যাচ শেষে ড্রেসিং রুমে বসে ছিল সকলে। ধারা আর ছায়া পাশাপাশি। আনন্দ ফোন করল ধারার হোয়াটসঅ্যাপে, অভিনন্দন জানালো তাকে। তবে ছায়াকে কল করল না।
ছায়া অবশ্য এতে কানও দিল না। ধারা কথা শেষ করে ফেসবুক স্ক্রোল করছিল। একটা নিউজে এসে থামে সে। তাদের ম্যাচ নিয়েই নিউজ, তবে এর মাঝে বলা হয়েছে আরেক ঘটনা। ধারা একবার ছায়ার দিকে তাকালো। ধারার ইচ্ছে হলো আজ ছায়াকে এই সত্যিটা জানাতে। ফোনটা ছায়ার দিকে এগিয়ে দিয়ে বলল, একটু দেখ, এটা জানতে পারবি অনেক কিছু। ছায়া কপাল বাঁকালো, হাতে নিল ফোনটা। খেলাযোগের নিউজটা দেখতে শুরু করল। বিদেশের মাটিতে আমাদের দেশের মেয়েদের জয়। ছেলেদের অবনতিকে তোয়াক্কা না করে এগিয়ে চলেছে নারী ফুটবল। চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই অনেকাংশেই সুনিশ্চিত। আর এই চ্যাম্পিয়নশিপের কথা বলতে গেলেই মনে পড়ে যায় 2014 সালের মেন্স চ্যাম্পিয়নশিপের কথা। কত সুন্দর জার্নি ছিল বাংলাদেশের, অপরাজিত থেকে ট্রফি জিতে এনেছিল দেশের ছেলেরা। আজকের ম্যাচে আমরা দেখতে পাই দুই নতুন মুখ। প্রথম ম্যাচেই দেশের নম্বর 10 জার্সি গায়ে আলো ছড়ালেন আশফিকা ধারা। 2014 এর সেই কোয়ালিফিকেশন ম্যাচে একইভাবে অভিষেক হয়েছিল এক 18 বছর বয়সী ছেলের। বয়সটা কম হলেও খেলার দিক থেকে তিনি চলে গিয়েছিলেন সবার উপরে। প্রথম ম্যাচে জোড়া গোলের মধ্য দিয়ে বাংলাদেশের গোল্ডেন বয় উপাধি ধরে ফেলেছিলেন আহরাম সাদিক আনন্দ। এই মুহূর্তে থমকালো ছায়া। তড়িৎ গতিতে ধারা দিকে তাকিয়ে দেখল তার দৃষ্টি নিচের দিকে আবদ্ধ। পুনরায় ভিডিওটাতে নজর দিল ছায়া। স্ক্রিনের পাশেই অনেকগুলো ছবি দেখানো হচ্ছে পরপর, যার মধ্যে রয়েছে ক্লিন শেভ করা বেশ সুন্দর হেয়ারস্টাইলের একটা ছেলে, চোখে মুখে যার খুশি উপচে পড়ছে। সেদিন ম্যাচ শেষে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার খেলার ধরন তো মেসির মতো, মেসি ফ্যান বুঝি? সেই ভিডিও ক্লিপটাও দেখানো হলো স্ক্রিনে। আনন্দ হাস্যোজ্জ্বল মুখে উত্তরে বলছে, ধুরু মিয়া, ঠিকঠাক খেলা দেখেন। আমি জন্মগত নেইমার ফ্যান। পুনরায় সাংবাদিকের কথা। আজ সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। ধারাকে করা প্রশ্নে তিনিও একই উত্তর দেয়। তথ্যসূত্রে জানা যায় তিনি আনন্দের চাচাতো বোন। আনন্দের বলা কথাটুকু সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছিল সেই সময়। অনেকে তাকে বলছিল বাংলাদেশের নেইমার। তিনি এই কথার দাম রেখেছেন ঠিকই। দাপট দেখিয়ে জয় করেছেন বাংলাদেশের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নশিপ ট্রফি, হয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। মাত্র 19 বছর বয়সে হাতে পেয়েছিলেন ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড। তিনি এর দাবিদার ছিলেন। দলের প্রতিনিধিত্ব করার দারুণ প্রতিভা ছিল তার মাঝে। তিনি ছিলেন সূর্যের মতো উজ্জ্বল। তার কথার ধাঁচ প্রভাব ফেলত বাকি প্লেয়ারদের মাঝেও। দেখা যেত ড্রেসিং রুমে ম্যাচ শুরুর আগে ঝগড়া করতেন, জেদ ধরিয়ে দিতেন সকলের মাঝে। ছোট বড় কাউকেই আলাদা চোখে দেখতেন না। নিজের দাপট বজায় রেখেই এগিয়ে যায় আনন্দ। চ্যাম্পিয়নশিপ জয়ই থেমে থাকেননি। এগিয়ে গেছেন এশিয়ান কাপের দিকে। প্রথমবারের মতো কোয়ালিফাই করে বাংলাদেশ, যাতে আনন্দের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তবে কোয়ালিফিকেশনের শেষ রাউন্ডে এসে কালো ছায়া নেমে আসে আনন্দের উপর। প্রতিপক্ষের ফাউলের শিকার হয়ে মারাত্মক ইনজুরিতে পড়েন তিনি। জানা গিয়েছিল পরপর 3 বার সার্জারি করা হয়েছিল তার পায়ে। ধারণা করা হয়েছিল এশিয়ান কাপে তিনি খেলতে পারবেন না। সবার কপালে এসে পড়েছিল দুশ্চিন্তার ছাপ। তবে আনন্দ রুখে দাঁড়িয়েছেন। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ফিরে এসেছেন। মাঠে নেমেছেন। তার ইনজুরি পুরোপুরি ঠিক হয়েছিল কিনা তা কারোর জানা নেই। তিনি বরাবরের মতন ভালো খেলে দলকে নিয়ে যান সেমিফাইনালে। বিপত্তি বাধে সেই ম্যাচে। ধারণা করা যায় ইচ্ছাকৃত তাকে ফাউল করা হয়েছিল। পায়ের আঘাতপ্রাপ্ত জায়গায় আঘাত করা হয়েছিল আবারও। আনন্দ সেদিন 90 মিনিট খেলতে পারেননি। 79 মিনিটেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। তবুও তার ঝুলিতে ছিল একটি গোল, একটি অ্যাসিস্ট। ফাইনাল ম্যাচ তিনি খেলবেন না, এটাই ভেবে নিয়েছিল সকলে। তবে আনন্দ নামলেন মাঠে। প্রথমার্ধেই করলেন জোড়া গোল। তবুও ম্যাচ ছিল সমতায়।
শোনা যায় পায়ের আঘাত সারেনি তার, ইনজুরি নিয়েই মাঠে নেমেছেন। প্রথমার্ধ শেষে পায়ের ব্যথা বাড়ে আরও, দৌড়ানো সম্ভব ছিল না তার পক্ষে। কোচ তাকে নামাতে চায়নি, তবুও হাইডোজের পেইনকিলার ইনজেকশন নিয়ে মাঠে নামেন আনন্দ। ৮০ মিনিট অবধি ম্যাচ ছিল সমতায়। তবে ৮৫ মিনিটের পর লক্ষ্য করা যায় আনন্দ কেবল এক জায়গায় দাঁড়িয়ে আছেন, ছুটে চলতে পারছেন না। কোচ উঠিয়ে নিতে চায় তাকে, তিনি রাজি হননি। পেইন রিলিফ স্প্রে নেয় বারংবার, তাও কাজ করছিল না বোধ হয়। জয়ের নেশা চেপে বসেছিল আনন্দের মাথায়। ফ্রিকিক নেওয়ায় পারদর্শী ছিলেন আনন্দ। মাঠে দাঁড়িয়ে থেকেও অপেক্ষা করছিলেন একটা ফ্রিকিকের জন্য। ৯৩ মিনিট এক্সট্রা টাইমে ফ্রিকিক পায় বাংলাদেশ। আনন্দের ইচ্ছে পূরণ হয়। বাপায়ের ফুটবলার তিনি, আঘাতপ্রাপ্ত পায়ে আবারও নেন পেইন রিলিফ স্প্রে। তার পায়ের কন্ডিশন কতটা খারাপ ছিল সেটা হয়তো বুঝতে পারছিলেন তিনি। তবুও প্রকাশ করেননি। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন, সফল হন। ফ্রিকিক থেকে বল জালে জোরান তিনি, ফাইনালে হ্যাট্রিক পূর্ণ করেন। ৩০ সেকেন্ড বাদেই অন্তিম বাঁশি বেজে ওঠে। জিতে যায় বাংলাদেশ, জিতে যায় আনন্দ। তবে জিতে গিয়েও যেন হেরে গিয়েছিলেন ভাগ্যের কাছে, সেই স্থানেই বসে পড়েন তিনি। জয়ের উল্লাস তার চোখে মুখে ছিল, সঙ্গে ছিল যন্ত্রণার ছাপ। উঠে দাঁড়াতে পারছিলেন না। স্ট্রেচারে তোলা হয় থাকে। হুইল চেয়ারে থেকেই ক্যাপ্টেন হিসেবে ট্রফি উঁচিয়ে ধরেন তিনি। হ্যাট্রিক স্বরূপ সেই ম্যাচে ব্যবহৃত বল নিয়ে স্ট্রেচারে করেই মাঠ ছাড়েন তিনি। তখন হয়তো নিজেও ভাবেননি এটাই তার শেষ ম্যাচ, এই মাঠে আর বল নিয়ে ছুটে বেরানো হবে না, ড্রিবলিংয়ে সকলের চোখ ধাঁধিয়ে দেওয়া হয়ে উঠবে না আর। দেশের ফুটবল থেকে এক উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছিল সেদিন। জয়ী রূপে পরাজয় স্বীকার করেছিল তার ইচ্ছে, স্বপ্ন। আজ সেই আনন্দ কোথায়? সেদিনের সেই যুবক আজ হয়তো বুদ্ধিমান পুরুষ। জানা যায় নিজেকে পরিবর্তন করে ফেলেছেন তিনি। ঘুরে বেড়ায় আমাদের মতো সাধারণ মানুষ হয়ে, কেউ তাকে দেখে চিনতেও পারে না। অথচ শুধু দেশ নয়, পুরো বিশ্ব আজ চিনতে পারত তাকে। ভাগ্য এত নিষ্ঠুর। তারই পরিণতিতে আমাদের দেশ হারালো এক অমূল্য রত্নকে। ১.৫ বছরেরও কম সময়ে দেশের হয়ে দুটো ট্রফি জয় করা এই আনন্দকে আমরা মনে রেখেছি, আজও মনে রাখব। সকলের আনন্দ হয়ে এলেও হারিয়ে গেলেন দেশের মানুষের আনন্দটুকু কেড়ে নিয়ে। দেশের প্রকৃত ফুটবল প্রেমীদের হয়তো আজও চোখ ভেজে তার কথা মনে করলে। ধারার মাঝে বোধ হয় আমরা আনন্দেরই প্রতিচ্ছবি দেখতে পেলাম। তিনি কি পারবেন আবারও সকলের আনন্দ ফিরিয়ে আনতে, সকলের মুখে হাসি ফোটাতে? আমরা তার নিকট আশাবাদী হয়ে রইলাম, অপেক্ষায় থাকি তার সফলতার। ছায়ার অক্ষিযুগল হতে কখন যে নোনাজল গড়িয়ে পড়েছে সে খেয়ালই করেনি, স্তব্ধ হয়ে আছে। যে হাতে ফোন ধরে ছিল হাতটা কাঁপছে সামান্য। ধারা হাত থেকে ফোনটা নিতেই সে ধ্যান কাটিয়ে ঘুরে তাকায় ধারার পানে। ধারার চোখে জল, তবে মুখভঙ্গি গম্ভীর। অদ্ভুতভাবে হাসল সে, ফোনটা পাশে রেখে বলতে লাগল, জানিস ছায়া, দাভাইয়ের পায়ের অ্যাঙ্কেলের জয়েন্ট ছুটে গেছিল অনেকটা, লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। আগে যেখানে সার্জারি হয়েছিল সেখানকার হাড় সরে গিয়েছিল আবারও। আমি ভেবে পাই না ও শেষ ফ্রি কিকটা নিল কি করে। মনের জোরে মানুষ এত কিছু করতে পারে। ভাঙা পা নিয়ে মাঠে দাঁড়িয়ে থাকতে পারে। থামল ধারা, ছায়ার দিকে অশ্রুসজল চোখে তাকিয়ে বলল, ওকে যখন হসপিটালে নেওয়া হয়, ডক্টর সার্জারি করে সঙ্গে সঙ্গে। দাভাই ওটিতে পর্যন্ত ঢুকেছিল হাসতে হাসতে। আসলে ও না তখনও বুঝতে পারেনি ওর জীবনে কি হতে চলেছে। সার্জারি শেষ হলো, বেডে দেওয়া হলো দাভাইকে। ডক্টর স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এই পা নিয়ে দাভাই আর কখনোই ফুটবল খেলতে পারবে না।
দাভাইয়ের থেকে লুকিয়েছিলাম কথাটা, তবে ও কিভাবে যেন জেনে গেল। তবুও হাসছিল। তুই তো আগের চঞ্চল দাভাইকে দেখিসনি। সেদিন হসপিটালের বেডে বসেও ও ফাইনাল ম্যাচের সেই ফুটবলটা হাতে নিয়ে তোয়াক্কা না করার সুরে বলছিল, ওই বা লের ডাক্তারের কথা বিশ্বাস করো তোমরা। পা আমার, খেলবো আমি, কার বাপের কি এতে। আমি অন্তিক তখন ছোট অনেকটা। দাঁড়াতে পারিনি দাভাইয়ের সামনে, ছুটে বেরিয়ে আসি কেবিন থেকে। বাহিরে বসে কাঁদতে শুরু করি। দাভাই হাসছিল তখনও, কিন্তু ওর চোখ দুটো না টকটকে লাল হয়েছিল। ওর মনে তখন কি চলছিল তা হয়তো ও আর আল্লাহ ব্যতীত কেউ জানতে পারবে না। চোখ বন্ধ করে নেয় ছায়া, ধারার শান্ত কণ্ঠে কথা বলছে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। ফোনটা হাতে নিয়ে কোনো এক ভিডিও বের করল ধারা, তুলে ধরল ছায়ার সামনে। নিঃশ্বাস যেন গলায় আটকে যায় এই ভিডিও দেখে। আনন্দ বারবার ছোটার চেষ্টা করছে, পারছে না। হাল ছাড়ছে না, তবে একটু জোর করে ছোটার চেষ্টা করতেই পায় মারাত্মক আঘাত পায়। পা চেপে ধরে মাঠের মধ্যেই বসে পড়ে সে, হাউমাউ করে, ঠিক বাচ্চাদের মতো কাঁদছে সে। উঠে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে, পারছে না। পাশে তার টিমমেটরাও এই দৃশ্য দেখে চোখের জল ফেলছেন। এই দৃশ্য সত্যিই চোখে দেখা যায় না। ছায়া চোখ সরিয়ে নেয়, ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। ধারা ফোনটা সরিয়ে নিয়ে বলে, ছোটবেলা থেকে দাভাই আমাকে গ্রাউন্ডে নিয়ে যেত। স্কিল, ড্রিবলিং সব শেখাতো, একসঙ্গে প্র্যাকটিস করতাম আমরা। নিজের যত স্বপ্ন ছিল তার, সব আমার মধ্যেও সঞ্চার করাতো। এই সার্জারির পর দাভাইয়ের উঠে দাঁড়াতে 6 মাস সময় লেগেছিল। ওর পায়ে অনেকগুলো স্ক্রু বসানো। প্রায় 7 মাস পর জোর করে আমায় গ্রাউন্ডে নিয়ে যায়। দুজনে একসঙ্গে বল পায়ে ছুটব বলে। দাভাই না তখনও আশা রেখেছিল, ও চেষ্টা করলে আবারও খেলতে পারবে। পারেনি জানিস। এক পা ছুটতে গিয়েই পড়ে যায় মাটিতে। অনেকবার, অনেক দিন এমন হয়েছে। পাগল হয়ে যাচ্ছিল দাভাই, শক্ত জিনিস দ্বারা সেই পাই নিজে থেকে আবারও আঘাত করে। ওর কথা ছিল, এই পা দিয়ে যদি সে ফুটবলই না খেলতে পারে, তাহলে এই পা রেখে কি করবে। ওর এই পাগলামির কারণে আবারও সার্জারি করতে হয় পায়। দাভাইয়ের পাগলামি বন্ধ হয়, তবে একদম নীরব হয়ে যায় সে। আমি আর অন্তিক দাভাইকে এভাবে দেখতে পারতাম না। অন্তিকও ভেঙে পড়েছিল। ও শুধু আমায় বলতো, আমার পাটা কোনোভাবে দাভাইকে দিয়ে দেওয়া যায় না রে। আমি সেটাই করব তাহলে। নিজের চোখের জলটুকু মুছল ধারা। স্মিত হেসে বলল, আজ যে দাভাইকে দেখতে পাস, এই আনন্দের তৈরি হতেও লেগেছিল 2 বছরের বেশি সময়। ওর মনটা না ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল। সোজা হয়ে দাঁড়িয়েছে কেন জানিস? এই আমি, অন্তিক। আমাদের দিকে তাকিয়ে। ও নিজের কান্না চেপে রেখেছে আমাদের চোখের জল আটকানোর জন্য। নিজেকে সবসময় এএসএ 10 সম্বোধন করা থেকে শুধু আনন্দতে ফিরে এসেছে, মনটাকে পাথর বানিয়ে ফেলেছে। তুই একটু খেয়াল করলেই দেখতে পেতি, দাভাই আমাদের সমান গতিতে হাঁটতেও পারে না। আমরা সাধারণভাবে তারা থাকলে যতটুকু দ্রুত হাঁটতে পারি, ও তাও পারে না। ছায়ার একে একে মনে পড়ে সেই প্রথম দিনের ছাদের কথা। একটা স্কিল দেখানোর পরই আনন্দ চুপচাপ দাঁড়িয়েছিল রেলিং ধরে, হয়তো পায়ে টান লেগেছিল তখন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, সেটাও হয়তো একই কারণে। দাভাইয়ের চোখে কিন্তু কোনো পাওয়ার নেই, ও চশমা শুধু শুধুই পরে। সবাইকে বলে, চশমা ছাড়া চোখে ঠিকঠাক দেখতেই পায় না। অথচ ওর চশমা পরার কারণ একটাই, নিজের মুখে ফুটবলার আনন্দের কোনো ছাপ না রাখা। নিজের আউটলুকটা সম্পূর্ণ বদলে ফেলেছে, যেন আয়নার সামনে দাঁড়ালে বল পায়ে ছুটে বেরানো আনন্দের কথা তার মনে না পড়ে। ভেজা ঢোক গিলল ছায়া, কাপা কাপা গলায় বলে, উনি নিজের বাড়িতে থাকেন না কেন?
ওই বাড়ির সব জায়গায় যে পুরনো আনন্দকে খুঁজে পাওয়া যায়, যেই ছেলে সারাদিন ফুটবল নিয়ে হেঁটে বেড়াতো বাড়ি জুড়ে। বাড়ির পাশের নিজস্ব গ্রাউন্ডের দিকে তাকালেই সে হাজারো স্মৃতি করা নাড়ে হৃদয়। আমাদেরই দম আটকে আসে মাঝেমধ্যে সেসব ভাবলে, দাভাই তো সহ্যই করতে পারত না। তাই জন্যই মিরপুর চলে আসে। একা থাকে, নতুনভাবে বাঁচার জন্য। ড্রেসিং রুম থেকে বেরিয়ে যাচ্ছে সবাই, একটু পরের ফ্লাইট। ধারা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। ছায়া থমকে আছে এখনো, বুকের ভিতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে। তারই এমন লাগছে, আনন্দ বেঁচে ছিল কি করে। একজন ফুটবলারের কাছে তার খেলা ঠিক কি, এটা একজন সাধারণ মানুষ কখনো ধারণাও করতে পারবে না। সেখানে আনন্দর মতো একজন প্লেয়ার, যার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। সেই ছেলেটির ভাগ্য কিনা এতটা নির্মম হল। ধারা হাত রাখল ছায়ার কাঁধে, ছায়া তাকালো তার দিকে। দেরি হচ্ছে, চল। ছায়ার পা চলতে চাইছে না। মনে পড়ছে আনন্দকে বলা কথাগুলো, তার খেলা নিয়ে প্রশ্ন তোলা, নেইমারের কথা হেসে উড়িয়ে দেওয়া। বিপরীতে আনন্দের বলা কথা, দোয়া করি তোমায় যেন কখনো মাঠে গড়াগড়ি না খেতে হয়। কথাগুলো মনে করে লম্বা নিঃশ্বাস নিল ছায়া। উঠে দাঁড়াল। ধারার পিছু পিছু এগিয়ে গেল সে নিজেও। ফ্লাইটে ধারা আর ছায়া পাশাপাশি বসেছে, ছায়া এখনো কোনো কথা বলেনি। ধারা অনেকটা সময় পর বলে ওঠে, বিয়েটা মেনে নিসনি তাই না? ধারার দিকে তাকিয়ে মাথা নাড়ল ছায়া। ধারা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, কখনো দাভাইয়ের চোখের দিকে তাকিয়ে দেখেছিস ছায়া? খুব নিষ্পাপ দুটো চোখ, যার মাঝে এক আকাশ সমান গ্লানি। ঠোঁটে লেগে থাকা মুচকি হাসির আড়ালের তীব্র যন্ত্রণা। এগুলো কখনো খেয়াল করসনি তো? ছায়া উত্তর দিল না। ধারা কিছুক্ষণ থেমে বলল, আজ একবার তাকিয়ে দেখিস। না, এত কিছু খুঁজতে হবে না। শুধু তাকাস একদৃষ্টিতে, কোনো অনুভূতির ছাপ দেখতে পাস কিনা। কেমন অনুভূতি? ধারা মুচকি হাসে, ছায়ার কাঁধে হাত রেখে বলে, দাভাইয়ের মন পড়তে হলে আরো অনেক মেহনত করতে হবে। আপাতত দৃষ্টি পড়িস, সেখানে নিজের জন্য ভালোবাসা খুঁজে পাস কিনা দেখিস তো। ছায়া বিস্মিত চোখে তাকালো ধারার দিকে। ধারা এবার ঠিক বড় বোনের ন্যায় ওর মাথায় হাত বুলিয়ে বলে, একটু চেষ্টা করে দেখিস না বোন, আমার দাভাইকে একটু ভালোবাসা যায় কিনা। ও তোকে মাথায় তুলে রাখবে দেখিস, শুধু একটু ভালোবাসিস ওকে, মন থেকে। শুধু বোন নয়, দাভাইয়ের বেস্ট ফ্রেন্ড আমি। ও নিজের মনের কথা কখনো বলবে না তোকে। তবে তুই একটু খেয়াল করলেই বুঝতে পারবি সবটা। না চাইতেন তোকে একটা মানুষ অসম্ভব ভালোবাসছে ছায়া, কোনো কারণ নেই এই ভালোবাসার, তবুও বাসে। অনুরোধ আমার, দাভাইকে কষ্ট দিস না। ও জীবনে অনেক অনেক কষ্ট সহ্য করেছে, অন্তত এতটুকু প্রাপ্তি হোক ওর জীবনে। ছায়া কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। চোখ বন্ধ করে মনে করতে চাইল আনন্দের দৃষ্টি, তার শান্ত চাহনি। সেদিন রাতে চোখ খুলে তার সেই স্থির দৃষ্টি দেখে যাচ্ছে তাই অপমান করেছিল। সেই দৃষ্টি কি আদতেও খারাপ ছিল? নাকি তার মাঝেই লুকিয়ে ছিল তার মণিকোঠার সুপ্ত ভালোবাসা? ফ্লাইট থেকে নেমেই সোজা মিরপুর চলে এলো ছায়া, ঘড়িতে সময় রাত ৯টা। সম্ভবত রোজ আনন্দ এই সময়ে পড়ানো শেষ করে। নিজের কাঁধে ব্যাগটা নিয়ে রিকশা থেকে নেমে ভাড়া মেটালো ছায়া। ফুটবল লাগছে নিজেকে, আনন্দকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছে মন। সর্বপ্রথম ওই চোখ দুটির দিকেই তাকাবে। পা বাড়ালো আনন্দের ফ্ল্যাটের দিকে। লক্ষ্য করল সব ছেলে মেয়েরা বের হচ্ছে। অর্থাৎ ব্যাচ ছুটি হয়েছে মাত্র। ছায়া অপেক্ষা করল কিছুটা সময়। সব শিক্ষার্থীরা বেরিয়ে যাওয়ার পর ধীর পায়ে গিয়ে দাঁড়ালো দরজার সামনে।
আনন্দ বোর্ড মুছে দরজার দিকে তাকিয়েই দেখতে পেল ছায়াকে। ডাস্টারটা বেঞ্চে রেখে আনমনে এগোতেই বেঞ্চের সঙ্গে পায়ে আঘাত পায় পুনরায়। চোখ মুখ খিচে বেঞ্চে বসে পড়ে আনন্দ, হাত চলে যায় হাঁটুতে। ছায়া এখানে আছে কথাটা মনে করে উঠে দাঁড়ানোর চেষ্টা, তার আগেই ভিতরে চলে আসে ছায়া। তড়িৎবেগে কাঁধের ব্যাগটা অন্য একটা বেঞ্চে রেখে আনন্দকে থামানোর উদ্দেশ্যে। উঠতে হবে না আপনাকে, বেশি লাগলো পায়। আনন্দ অবাক হলো, চোখ তুলে তাকালো ছায়ার দিকে। খানিকটা ফোলা চোখ, এলোমেলো চুল, ঢিলেঢালা টি শার্ট পরিহিত মেয়েটাকে এই রূপেও সুন্দর লাগছে খুব। ছায়াও সেই মুহূর্তে তাকালো আনন্দের চোখের দিকে, খুব শান্ত দৃষ্টিতে। চোখাচোখি হলো দুজনের। ছায়া থমকালো কিতক্ষণের জন্য। সত্যিই কি ওই চোখে ভালোবাসা আছে? আনন্দ কিছুটা সময় চুপ থাকল। ছায়ার চোখমুখের এমন করুণ অবস্থা তার ব্যাকুল কণ্ঠের কারণ সম্পর্কে অনেকটা ধারণা করে ফেলল। দীর্ঘশ্বাস ছেড়ে চোখ সরালো আনন্দ। আনন্দের কান্নারত সেই ভিডিওটার কথা মনে পড়তেই আবারও চোখ ভিজে এলো ছায়ার, মুখ ফুটে কিছু বলতে পারল না তবুও। আনন্দ উঠে দাঁড়ালো ধীরে ধীরে। ছায়ার অশ্রুসজল চোখ দেখে ধারণাটা এবার নিশ্চয়তায় পরিণত হল। কথা বাড়ালো না আনন্দ। মুচকি হেসে নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা খাম বের করল। ছায়ার হাতে সেটা তুলে দিয়ে বলল, কংগ্রাচুলেশনস। ছায়া অবাক হয়ে চাইল আনন্দের দিকে, আরও একবার খামটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি এটা? ভুলে গেলে? অবশ্য আমি বলেছিলাম দুটো ম্যাচ, প্রথম ম্যাচই বেশ ভালো খেলেছ, তাই আজই দিয়ে দিলাম। কংগ্রাচুলেশনস এর আগে ডিভোর্স পেপার। ছায়া বিস্ফোরিত চোখে আনন্দের দিকে তাকাল। আনন্দ পুনরায় বলল, আমি সাইন করেই দিয়েছি, নিজের সাইনটা বসিয়ে নিও। ক্যারেক্টারলেস লোকের ওয়াইফের তকমা থেকে তাহলেই মুক্ত। আনন্দ করুণ সুরে বলল। ছায়া চোখ থেকে জল গড়িয়ে পড়ল তার। আনন্দ হাসল সেদিকে তাকিয়ে, পুনরায় বেঞ্চে বসে বলল, আমি যা ভাবছি সেটাই বোধ হয় ঠিক। না হলে মিস তাফাননুম। ছায়ার কণ্ঠস্বর এত নরম হওয়া অসম্ভব। বাট সিম্পেথি অনেক পেয়েছি, আর ভালো লাগে না। ছায়া টু শব্দটি করতে পারল না। আনন্দ উঠে দাঁড়ালো অনেকটা সময় পর, ক্ষীণ স্বরে বলল, তুমি যেতে পারো এখন। ছায়া একবার হাতে থাকা খামটার দিকে তাকিয়ে সেটা ছুঁড়ে ফেলল নিচে। আনন্দকে অবাক করে দিয়ে শক্ত করে জড়িয়ে মুখ গুজল তার বুকে। আকস্মিক ঘটনায় তাজ্জব হলো আনন্দ, হাত দুটো তার সোজা তখনও। ছায়া ওভাবেই থেকে মৃদুস্বরে বলল, কিসের ডিভোর্স পেপার? আপনি তো আমায় ভালোবাসেন তাই না? তাহলে ডিভোর্স এর কথা উঠছে কি করে? কথা শেষ হওয়ার পূর্বেই ছায়াকে নিজের থেকে ছাড়িয়ে নিল আনন্দ। অবাক হওয়ার ভঙ্গিতে বলল, হোয়াট? তোমাকে ভালোবাসবো কেন? আহত হলো ছায়া। হাল ছাড়ল না, মনে করল আনন্দ রেগে আছে তার উপর। স্বাভাবিক, যা ব্যবহার করেছে এতদিন। ছায়া আহত দৃষ্টিতে আনন্দের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি আমায় ভালোবাসেন না আনন্দ? ওই দৃষ্টি নজরে আনতেই হারিয়ে যেতে ইচ্ছে হলো আনন্দের। কঠিন দৃষ্টি যখন এমন শান্ত হয়ে আসে, নিজেকে ধরে রাখাটা কষ্টসাধ্য হয়ে পড়ে। আনন্দ তবুও শক্ত গলায় উত্তর দেয়, কোনো প্রশ্নই আসে না। একটা অ্যাক্সিডেন্টকে সিরিয়াসলি নিয়ে কাউকে ভালোবেসে ফেলবো, এতটা ক্যারেক্টারলেস অন্তত আমি নই। ছায়া অশ্রুসজল চোখে আনন্দের গালে হাত রেখে নরম সুরে বল, প্লিজ আর অনুশোচনা বাড়াবেন না আমার। আমি ওভাবে বলতে চাইনি আপনাকে। আর আপনি যে মিথ্যে কথা বলছেন তাও বুঝতে পারি। আপনার দৃষ্টি বলছে আপনি আমাকে ভালোবাসেন। তুমি দৃষ্টি পড়তে পারো নাকি? বাঁকা হেসে বলল আনন্দ।
ছায়া একইভাবে বলে ওঠে, চেষ্টা করছি পড়ার। ঘরে যাও ছায়া, রাত হচ্ছে। এত রাতে একটা ছেলের ফ্ল্যাটে থাকতে নেই, কখন যে কি করে বসে। এটা আমার বাসা নয়। আর একটা ছেলে মানে? আপনি লিগ্যালি আমার হাজবেন্ড। এটা মানো তুমি। আর আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। দুজনের সাইন ছাড়া ডিভোর্স হয় না। আর ইসলামিক দৃষ্টিতে তালাক বলা ব্যতীত ডিভোর্স হয় না। তাহলে সেটাই বলে দেই। ছায়া সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে, আনন্দের আতঙ্কিত চোখে তাকিয়ে মাথা নাড়ে। আনন্দ কিছুটা সময় চুপ থেকে হাত ছাড়িয়ে নেয় ছায়ার। শক্ত হাতে ওর হাত চেপে ধরে ব্যাগটা অন্য হাতে নেয়। ছায়াকে টেনে দরজার সামনে নিয়ে এসে ওর হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে বলে, নিজের ফ্ল্যাটে যাও। কিন্তু আনন্দ, গুড নাইট। কথাটুকু বলেই দরজা আটকে দিল আনন্দ। ছায়া সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল অনেকটা সময়। শরীরে জোর পাচ্ছে না কোনো। আরও তার অহংকারবোধ প্রখর, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই তাও বুঝতে পারল। তাই ফুটবল পাই চলে গেল নিজের ফ্ল্যাটে। ধারা বাড়িতে ফেরার পর থেকে অন্তিককে কোথাও দেখতে পাচ্ছে না, সে নাকি রেডিও স্টেশনে। অথচ সেখানেও অন্তিকের জায়গায় কথা বলছে অন্য কেউ। রাত বাজে 11টা, বাড়ির সবাই 10টার পরপর শুয়ে পড়েছেন। ধারা দেরিতে ঘুমায়, তাই দরজা ও নিজেই খুলে দেবে। দরজা ধাক্কানোর আওয়াজ পাওয়া গেল 12টার দিকে। ধারা বসে ছিল ড্রয়িং রুমেই। সবসময় অন্তিক ফোন করে রাতে এলে, আজ দরজা ধাক্কানোতে খটকা লাগলো ধারার। সঙ্গে সঙ্গে গিয়ে দরজা খুলতেই দেখল অন্তিক পাশের দেওয়ালে মাথা ঠেকিয়ে টলছে, চোখ দুটো বন্ধ। দরজা খোলার শব্দে চোখ খুলে একবার তাকিয়ে ভিতরে আসতে উদ্যত হয় সে। ধারা তাকে আটকে দিয়ে বলে, তুই ড্রিঙ্ক করেছিস? অন্তিক ভ্রু কুঁচকে বলল, তো কি করব? বসে বসে আঙুল চুষব। শর্ত বা ল, যেতে দে আমাকে। বলেই ধারাকে সরিয়ে 2 কদম এগোতে নিজেই পড়ে যেতে নেয় সে। ধারা তার আগেই ওকে সামলে নিয়ে কড়া গলায় বলে, ভাষা ঠিক কর অন্তিক। আর আস্তে কথা বল, কাকা কাকিয়া তোকে এই অবস্থায় দেখলে কষ্ট পাবে। ঘরে চল, আমি নিয়ে যাচ্ছি। অন্তিক চুপ করে গেল, নিজে নিজেই গেল উপরে। ধারা তবুও ধরে রাখল তাকে। ঘরে গিয়েই ধপ করে বিছানায় বসে পড়ে অন্তিক। ধারা আলো জ্বালিয়ে দিতেই সে চোখ চেপে ধরে বলে, বন্ধ কর ওটা, চোখে লাগে। ধারা এগিয়ে এলো অন্তিকের দিকে। শেষবার অন্তিক এতটা ড্রিঙ্ক করেছিল আনন্দের জন্য, তার কষ্টে। আজ ছায়ার জন্য এটাই আঘাত করল ধারাকে। অন্তিকের সামনে দাঁড়িয়ে তার চোখ থেকে হাত সরিয়ে দিয়ে বলে, এই তাকা আমার দিকে। মাথা খারাপ হয়ে গেছে তোর? একটা মেয়ের জন্য রাতে ড্রিঙ্ক করে বাড়িতে ফিরছিস? এত ভালোবাসা, এত ইম্পর্টেন্স? হোয়াই? অন্তিকের দৃষ্টি শিথিল হল হঠাৎ। ধারার দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, তুই বুঝবি কি করে? কখনো ভালোবেসেছিস কাউকে? বাসিসনি তো। যদি বাসতি তাহলে ঠিকই বুঝতে পারতি আমার কষ্টটা। তাচ্ছিল্যের সুরে হাসল ধারা, কপালে ভাঁজ টেনে বলল, তার জন্য এমন মাতাল হয়ে ফিরবি? অন্তিক হঠাৎ ধারার কোমর জড়িয়ে ধরল, মাথা রাখল তার পেটে। ধারা কেঁপে উঠল কিঞ্চিত, নজর নামিয়ে তাকালো অন্তিকের দিকে। অন্তিক মুখ তুলে তার দিকে তাকিয়ে বলে, কষ্ট হচ্ছিল তো আমার। কি করব বল? তুইও চলে গেলি, আর সহ্য হচ্ছিল না। আমি চলে গেলাম মানে? খানিক অবাক হয়ে জিজ্ঞেস করে ধারা। অন্তিক তার উত্তরে বলে, তুই থাকলে তো জোর করে আটকে রাখতি, সেটাও করলি না। ফোনটাও ধরলি না। আর আসলি কেন? তুইও চলেই যা। মাতাল কণ্ঠেই কথাগুলো বলল একই অবস্থানে থেকে। ধারা শুকনো ঢোক গিলে বলে,
আমি তো ম্যাচের জন্য গিয়েছিলাম। তাও গেলি কেন? যাবি না তুই? একা একা লাগে খুব। আর যাবি না? হ্যাঁ। অন্তিকের উপর থাকা সব রাগটুকু মিলিয়ে গেল এক নিমেষেই, ঠোঁটে হাসি ফুটে উঠল ধারার। অন্তিকের চুলের মাঝে হাত বুলিয়ে জিজ্ঞেস করল, কোথাও যাব না? উহু। ধারার ইচ্ছে করল আরো কিছু শুনতে। ইচ্ছে করেই প্রশ্ন করে বসল, যখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাব তখন? ধারাকে ছেড়ে দিল অন্তিক। বিছানায় হাতের ভর দিয়ে বসে ভ্রু কুঁচকে তাকাল। পরক্ষণেই হেসে বলল, কে বিয়ে করবে তোকে? কেউ করবে না। ধারা নিজের মনমতো উত্তর পেল না। সেই চিন্তা বাদ দিল, এখন অন্তিক নিজের মধ্যে নেই, তাকে হুঁশে ফেরানো দরকার। ধারা এগিয়ে এসে আদুরে স্বরে বলল, তুই এখানেই বস একটু, আমি আসছি। অন্তিক থামিয়ে দিল ধারাকে। তার হাতের উপর মাথা রেখে বলল, উফ, যাস না তো। থাক একটু, একা একা ভালো লাগে না আমার। আর ঝগড়া করব না, তাও থাক একটু। ধারা পিছন ফিরল। অন্তিক চোখ বন্ধ রেখেই বলেছে কথাগুলো। স্মিত হেসে কিছুটা ঝুঁকে ধারা বলল, কোথায় যাব আমি? সেই তোর কাছেই ফিরে আসব, একটু বস। আমি এক্ষুনি আসছি। হাতটা ছাড়িয়ে চলে গেল ধারা। রান্নাঘরে গিয়ে একটা গ্লাসে তেঁতুল গুলিয়ে ফিরে এলো 5 মিনিটের মধ্যে। ঘরে এসে দেখল অন্তিক ওভাবেই শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়ছে। তড়িঘড়ি করে গ্লাসটা পাশে রেখে অন্তিককে টেনে তুলল ধারা। বিরক্ত হল অন্তিক, কপাল বাঁকিয়ে বলল, উহু, ঘুমোতে দে না। ধারা শুনল না তার কথা। গ্লাসটা অন্তিকের মুখের সামনে ধরে বলল, এটা খা আগে, তারপর। কি এটা? খাবো না আমি। অন্তিক, চুপচাপ খেয়ে নে। শাসনের সুরে কথাটা বলল ধারা। অন্তিক সরু চোখে তাকালো তার দিকে, পরক্ষণেই মুখে একরাশ বিরক্তি নিয়ে অর্ধেকটা খেল, বাকিটা ধারা জোর করে খাওয়ালো। পুনরায় শুয়ে পড়তে চাইলেও বাধা দিল ধারা, তাকে জাগিয়ে রাখল কষ্ট করে। প্রায় 5 মিনিট পর নেশা সামান্য কাটে অন্তিকের। মাতাল হওয়া থেকে বেরিয়েছে, নিজের মধ্যে ফিরেছে। মাথাটা টলছে তবুও। ধারা হাত ধরে টেনে দাঁড় করালো তাকে। ওয়াশরুমের দিকে ঠেলে দিয়ে বলল, যা, শাওয়ার নিয়ে আয়। ফ্রেশ লাগবে তাহলে। অন্তিক বলল না কিছু। মাথাটা চেপে ধরে বাথরুমে ঢুকে দরজাটা আটকে দিল। ধারা বসে রইল বিছানায়। অন্তিক বেরিয়ে এলো 10 মিনিট বাদে। চুলগুলো থেকে পানি পড়ছে এখনো, উদম শরীরে পানির কণা স্পষ্ট, পরনে কেবল একটা সাদা টাওয়াল, কপালে ভাঁজ রয়েছে তখনও। ধারার ইচ্ছে হলো অন্তিককে একটু বিরক্ত করার। অন্যদিকে চোখ ঘুরিয়ে বলল, ছি ছি অন্তিক, একটা মেয়ের সামনে এভাবে টাওয়াল পরে দাঁড়িয়ে থাকতে লজ্জা করছে না? অন্তিক ওয়ার্ড্রব থেকে টি শার্ট আর 3/4 প্যান্ট বের করে পরে নিল। তারপর ধারার সামনে এসে কোমরে রেখে দিয়ে বলল, তুমি আমার মুখ খুলিও না, বুঝলা? আমি মুখ খুললে মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করবে। আহা হা, কি এমন বলবি শুনি? উঠে দাঁড়িয়ে অন্তিকের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করে ধারা। অন্তিক মেকি হেসে উত্তরে বলে, আমার এখনো মনে পড়ে, কোনো এককালে হাফ প্যান্ট পরিহিত মেয়ে আমার সঙ্গে খেলত। আট ভালো জানি, একে দেখাবো। ধারা চোখ বড় বড় করে বলে, থা প রিয়ে দাঁত ফেলে দিব তোমার। হুদাই ঘুম নষ্ট করতেছি আমি, থাক তো তুই। ধারা চলে যেতে নিলেই অন্তিক তাকে পুনরায় এক টানে বিছানায় বসিয়ে দেয়। তার দিকে কিছুটা ঝুঁকে বলে, নিজ উদ্যোগে নেশা যখন কাটিয়েছিস, তাহলে ডিপ্রেশন ও তোকেই কাটাতে হবে। তার আগে এক পাও নড়তে পারবি না, নে শুরু কর। বলেই নিজেও বিছানায় বসে পড়ে অন্তিক। ধারা কিঞ্চিত হেসে বলে,
কি শুরু করব? যা ইচ্ছে, ডিপ্রেশন কাটাতে পারলেই তোর ছুটি। ধারা ভাবল কিছুক্ষণ। এরপর অন্তিকের দিকে তাকিয়ে উঠে দাঁড়াল। অন্তিক গালে হাত ঠেকিয়ে দেখছে তার কার্যক্রম। ধারা কিছুক্ষণ হাত এদিক ওদিক নাড়িয়ে সাধারণভাবে নাচল, সঙ্গে গান ধরল, আমাকে একটু রোদ দাও, একটু বৃষ্টি দাও, আমাকে আরেকবার সুযোগ দাও, আমি আবার বড় হতে চাই, আমাকে একটু রোদ দাও, একটু বৃষ্টি দাও। এইটুকু শেষ করে থামল ধারা। অন্তিকের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে চোখের ইশারায় বোঝাল বাকিটা গাইতে। অন্তিকের ঠোঁটে ইস্ত হাসি ফুটে উঠল, ধারার হাতে হাত রেখে উঠে দাঁড়িয়ে নিজেও নাচের তালে গাইল। আমাকে আরেকবার সুযোগ দাও, আমি আবার বড় হতে চাই। কোয়ালিফিকেশনের শেষ ম্যাচ দেশের মাটিতেই, 1 সপ্তাহ পরে। চাইলেও ছায়া সারাদিন আনন্দর পিছনে পড়ে থাকতে পারছে না। আরও সেখানে আনন্দের অবহেলা। একবারও ছায়ার সামনে পর্যন্ত আসার চেষ্টা করছে না। তবুও ছায়া সব ইগো বিসর্জন দিয়ে পরদিন এলো আনন্দের ফ্ল্যাটে। রাত 10টার বেশি বাজে তখন। কলিং বেল বাজল, আনন্দ এসে দরজাও খুলল। ছায়ার চোখে মুখে এখনো উদাসীনতার ছাপ। খারাপ লাগলো আনন্দের, তার ঘটনাটা বেশ ভালো প্রভাব ফেলেছে ওর মাঝে। এই খারাপ লাগাটা মুখে প্রকাশ করল না আনন্দ, অহংকারকে সে কখনো প্রশ্রয় দেয় না। ছায়ার এই অহংকারবোধটাই কমানো উচিত। কি চাই? শান্ত গলায় বলল আনন্দ। ছায়া তার কোনো উত্তর না দিয়ে সোজা ঘরে ঢুকে পড়ল, দরজাও আটকে দিল নিজে থেকেই। আমার একা ঘরে ভয় করছে, আমি এখানেই থাকব। আনন্দ স্মিত হেসে বলে। 2 বছরে ভয় করেনি, আজকে ভয় করছে। 2 বছরে ভয় কমানোর কেউ ছিল না। ছিল না। যে ছিল সেই মানুষটাই মিথ্যে দিয়ে ভরপুর, আজকের দিনে দাঁড়িয়ে তাকে গোনায় ধরার ইচ্ছে আমার নেই। তোমার ইচ্ছে, তোমার ব্যাপার। কিন্তু এই মুহূর্তে আমার বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানাচ্ছি, আমি আবার পরনারীর সঙ্গে থাকাটাকে প্রেফার করি না। সূক্ষ্ম চোখে আনন্দের দিকে তাকালো ছায়া। এগিয়ে এসে পা উঁচু করে তার সমানে যাওয়ার চেষ্টা করে, কলার চেপে ধরে বলল, বউ আমি আপনার। আনন্দের হাসি পেল খুব, হাসল সামান্য। ছায়ার মুখের দিকে অনেকটা এগিয়ে বলল, বউদের অনেক দায়িত্ব থাকে। এত বউ হওয়ার শখ থাকলে সেই দায়িত্ব পালন করো। আনন্দের কথার মানে ধরতে সময় লাগল না ছায়ার। শুকনো ঢোক গিলে আনন্দের চোখে চোখ রেখে বলল, আপনি চাইলে তাই। ছায়াকে তড়িৎবেগে নিজের থেকে ছাড়িয়ে নিল আনন্দ। কোমরে হাত রেখে ভ্রু কুঁচকে বলল, এমন নির্লজ্জ মেয়ে আমি জীবনে দুটো দেখিনি। আমি চাইলে। থাক, নাই বললাম কিছু। আর আমি কিচ্ছু চাই না, তুমি আসতে পারো। যাকে ভালোবাসো না তার জন্য এমন বেহায়াপনা করতে লজ্জা লাগে না? হ্যাঁ। ছায়া আহত হলো এই কথায়, করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি না হয় এখন অবধি সেভাবে বাসি না, তবে আপনিও আমাকে ভালোবাসেন না। সত্যি কথা বলবেন। যদি তাই হয়, তাহলে ধারা আমাকে অন্য কথা বলল কেন? ধারার কথায় বিশ্বাস করছো? আর তোমার মন কি বলে? আনন্দের চোখের দিকে লক্ষ্য করে ছায়া বলে, আমার মন বলে ওর বলা কথাটাই সত্যি। উহু, এত বিশ্বাস করো না। আসলে ও আমায় একটু বেশিই ভালোবাসে কিনা তাই অনেক কিছু ভেবে নিয়েছে। ছায়া চোখ নামিয়ে নিল। মাথা নিচু রেখেই বেরিয়ে গেল ঘর থেকে। আনন্দ খানিকটা অবাক হল। মেয়েটা একটু বেশি বিষাদের ছায়ায় চলে গেছে। 7 দিন পরের ম্যাচ। ধারা, ছায়া দুজনেই মাঠে নামল। তবে শরীরে কোনো জোর পাচ্ছে না ছায়া, মস্তিষ্ক কাজ করতে চাইছে না। তার উপর মনে পড়ছে আনন্দের সাথে ঘটে যাওয়া ঘটনার কথা। প্রথমবারের মতো মাঠে নেমে ভয় করছে তার, তবুও চেষ্টা করল খেলায় মন দেওয়ার।
খুব একটা সম্ভব হলো না। ম্যাচের ঠিক 70 মিনিটের দিকে ফাউল করা হয় তাকে। আঘাতটা কতটা জোরালো তা টের পেল না ছায়া, পা ধরে মাটিতে বসে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে সে। এটা সম্ভবত হয়েছে আতঙ্কের কারণে। যখন জ্ঞান ফিরল ছায়ার, নিজেকে বিছানায় আবিষ্কার করল সে। আশেপাশের কিছুই লক্ষ্য করল না, ঠিক নিজের ডান পাশে বসে থাকতে দেখল আনন্দকে। তার থমথমে মুখ দেখে ভয় বাড়ল ছায়ার। মনে পড়ল মাঠের সেই ফাউলের কথা, শুকনো ঢোক গিলল ছায়া। আনন্দ তাকালো তার পানে, তা দেখে ছায়া দ্রুত উঠে বসার চেষ্টা করে। আনন্দ বাধা দেওয়ার চেষ্টা করতেই ছায়া তার হাত চেপে ধরে বলে, আমার কি হয়েছে? আনন্দ, বলুন না কি হয়েছে আমার? আমার পা। আমি কি আর কখনো ফুটবল খেলতে পারবো না? চুপ করে আছেন কেন? বলুন না প্লিজ। আতঙ্কিত স্বরে কথাগুলো বলেই চলেছে ছায়া। আনন্দ তার মুখে হাত দিয়ে শান্ত কণ্ঠে বলে, হুশ, কিছু হয়নি। সামান্য চোট, কদিন রেস্টে থাকলেই ঠিক হয়ে যাবে। ছায়া বিশ্বাস করতে চাইল না। হাতটা সরিয়ে নিয়ে বলল, সত্যি বলছেন আপনি? আনন্দ চোখের ইশারায় ওর পায়ের দিকে তাকাতে বলল। ছায়া তাকালো। না, ওর পায়ে কোনো প্লাস্টার করা নেই। নাড়াতে একটু কষ্ট হচ্ছে, তবে পা ঠিকই আছে। হাঁফ ছেড়ে বাঁচল ছায়া। হঠাৎ তার খেয়াল হয় সে এখন কোথায় আছে। আশেপাশে তাকাতেই বুঝতে পারল এটা তার কিংবা আনন্দের ফ্ল্যাট নয়। বেশ সুন্দর একটা ঘর। তার সঙ্গে ছায়া আরও দেখতে পেল কিছু পরিচিত এবং অপরিচিত মুখ। বাম পাশে দাঁড়িয়ে থাকতে দেখল ধারা এবং অন্তিককে। সামনে আছেন দুজন মহিলা। কিছুই বুঝে উঠতে পারল না ছায়া। তাদের মধ্যে একজন মহিলা এগোলেন। হাতে থাকা দুধের গ্লাসটা বেডসাইড টেবিলে রেখে ওর মাথায় হাত দিয়ে বললেন, এত ভয় পেলে চলে হুম? এমন তো কত ব্যথা পেতে হবে ভবিষ্যতে। একদম ভয় পাবে না, ঠিক আছে? আর এই দুধটা খেয়ে নাও। আনন্দ রুবিনার দিকে একনজর তাকিয়ে বলল, কাকে বোঝাচ্ছ আম্মু? সে তো আবার ওভার কনফিডেন্স, কোনো ভয় ডর নেই মনে। আজকে আবার কি হলো কে জানে। আরিফা আনন্দের কথার বিপরীতে গিয়ে বলে, এমন ভাবে বলিস না তো আনন্দ, এমনিতেই মেয়েটা ভয় পেয়ে আছে। আর ভাবি, তুমি চলে এসো তো, ওরা কথা বলুক। রুবিনা উঠে গেলেন। ছায়া এতক্ষণে তাদের এবং এই বাড়ির পরিচয় পেয়ে গেল অনেকটা। ধারা এসে বসল ছায়ার পাশে, ওর কানে কানে বলল, অবাক হওয়ার কিছু নেই। কাজটা অবশ্য আমিই ঘটিয়েছি। কি করব বল? আমার দাভাইয়ের বউ বলে কথা, কতদিন লুকিয়ে রাখব? অন্তিক ধারার হাত ধরে টেনে দাঁড় করালো তাকে। এতক্ষণ সে গম্ভীর মুখেই ছিল। এবার ধারার দিকে তাকিয়ে হাসল সামান্য। দুজনে একসঙ্গে ছায়ার উদ্দেশ্যে বলে উঠল, ওয়েলকাম টু হর্ষকুঞ্জ, টিসি নয়। ছায়া হাসতেও ভুলে গেল একটা ঘোরের মধ্যে আছে, ভয়টা এখনো কাটেনি। অন্তিক ধারার হাত ধরে রেখেই বলল, খিদে পেয়েছে আমার, চল। তোর খিদে পেয়েছে, তুই যা। আমি তো এখন গল্প করব, একমাত্র ভাবি বলে কথা। অন্তিক নিজের ডান হাতট তুলে ধরল ধারার সামনে। ধারা চোখ বড় বড় করে বলে, হাত কাটল কি করে? সেটাই তো জানি না। কাদো কাদো মুখ করে বলল অন্তিক। ধারা হেসে দিল হুট করে। মূলত ছায়াকে দেখেও অন্তিক স্বাভাবিক থাকতে পারছে, এটাই তৃপ্তি দিচ্ছে তাকে। ছায়ার থেকে বিদায় নিয়েও তারাও বেরিয়ে গেল ঘর থেকে। আনন্দ ও বিছানা থেকে ওঠার জন্য উদ্যত হতেই ছায়া থামিয়ে দেয় তাকে। আনন্দের এগিয়ে তার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলে,
যাবেন না প্লিজ। আমি কথা দিচ্ছি কখনো খারাপ ব্যবহার করব না আপনার সঙ্গে। শুধু একটু থাকুন আমার সঙ্গে। সত্যি বলছি, ভীষণ ভয় করছে আমার। আনন্দ উত্তর দেয় না, কোনো ছাড়িয়েও নেয় না ছায়াকে। মেয়েটা যে ভিতরে ভিতরে এতটা ভয় পেয়ে যাবে এটা আনন্দ ধারণা করতে পারেনি। তবে আপাতত ওর পাশে থাকা প্রয়োজন, ভয়টা কাটানো খুবই জরুরি। ধারা হাতে প্লেট নিয়ে সোফায় বসে আছে, পাশে বসেছে অন্তিক। দ্বিতীয় নলাটা তার মুখের সামনে তুলে ধরতেই ধারা লক্ষ্য করল অন্তিক একদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এই কদিনে বাড়িতে থাকার পুরোটা সময় তারা কাটিয়েছে একসঙ্গে, কোনো কারণ ছাড়া গান গেয়েছে, নাচ করেছে, যেমনটা ছোটবেলায় করত। আবার বিপরীতে বসে একে অপরের ছবি আঁকার কম্পিটিশনও করেছে, জিতেছে অবশ্য ধারাই। চোখ সরালো ধারা, অন্তিকও খাবারটুকু মুখে নিল। আনন্দ সিঁড়ির কাছেই দাঁড়িয়েছিল। ওদের দেখে মুচকি হাসল। ধারা একটু খুশি ডিজার্ভ করে, অন্তিককেও ডিজার্ভ করে। আর অন্তিক, সে তো ভাগ্যবান যদি ধারার মতো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পায়। দুদিন কাটল দেখতে দেখতেই। আনন্দ এখান থেকেই যাওয়া আশা করছে। রুবিনা শ্রেফ জানিয়ে দিয়েছেন তার ছেলের বউ এখানেই থাকবে। বিয়ে নিয়ে অবশ্য তেমন প্রশ্ন তোলেনি কেউই। সবারই একটাই চাওয়া, আনন্দ ভালো থাকুক। আজ শুক্রবার হওয়ায় অন্তিকও পাঞ্জাবি পরেছিল। মসজিদ থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসেই গেমস খেলায় মনোযোগ দিয়েছে দুই ভাই। বিকেল হয়ে গেছে, ছায়া সবার সাথে এখনো ঠিকভাবে মিশতে পারেনি, সে অতটা মিশুক প্রকৃতির মেয়ে নয়। আর আনন্দ, সে নির্বাক। খুব একটা কথাই বলছে না। পায়ের ব্যথা কমছে ধীরে ধীরে, ক্রাঁচ নিয়ে হাঁটতে পারে একা একাই। ধারা উপর থেকে নেমে এলো, চুলগুলো খোলা তার। মুখে মেকআপ, তবে পরনে সাধারণ ড্রেস। অন্তিকের সামনে এসে তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে, অনেক খেলা হয়েছে, এবার একটু বাগানে যা তো, কটা ফুল নিয়ে আয়। আরে ফোনটা দে। আর ফুল দিয়ে কি করবি? লাগবে, তুই এনে দে না বেবস। প্লিজ প্লিজ প্লিজ। আনন্দ নিজের গেমস খেলায় মনোযোগী। অন্তিক এক প্রকার বিরক্ত হয়েই উঠে দাঁড়ালো, বাগানের দিকে চলে গেল ফুল আনতে। আনন্দ ফোনের দিকে নজর রেখেই জিজ্ঞেস করল, ফুল দিয়ে করবেটা কি? একটু সাজগোজ করব আর কি। তা বুঝলাম, কিন্তু হঠাৎ এত হাসি খুশি থাকার কারণ? ধারার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল আনন্দ। ধারা আমতা আমতা করে বলে, কোনো কারণই নেই। আর তুমি এখানে কি করছো? হ্যাঁ, বউয়ের কাছে যাও বুঝলে। কথাটা বলেই ছুটে নিজের ঘরে চলে গেল ধারা। দরজা আটকে দিয়ে আয়নার সামনে দাঁড়ালো। সাজগোজ শেষ, এবার শুধু শাড়িটা পরবে। 5 মিনিটেই একটা সবুজ রঙের জামদানি শাড়ি পরে ফেলল ধারা, এসব কাজে সে পারদর্শী। কুচিটা আরেকবার ঠিকঠাক করল, চুলটা ঠিক করে নেমে এলো নিচে। অন্তিক আগে থেকে ডাকা শুরু করে দিয়েছে ফুল নিয়ে এসে। সিঁড়ি থেকে নামতে নামতে ধারা বলল, একটু দাঁড়া না রে বাবা, ট্রেন ছেড়ে দিচ্ছে তোর। ধর তোর ফু। থেমে গেল অন্তিক। ধারা ঠিক সিঁড়ির সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি নেড়েচেড়ে ঠিক করছে। হা করে ওভাবেই তাকিয়ে রইল অন্তিক, থমকালো কিছুক্ষণের জন্য, প্রথমবারের মতো। মাথা থেকে পা পর্যন্ত একবার পরখ করল ধারাকে। তাকে অবশ্য সব রঙেই মানায়, কিন্তু আজ একটু বেশিই মানাচ্ছে। অন্তিককে এভাবে তাকিয়ে থাকতে দেখে আনমনেই খুশি হল ধারা। প্রকাশ করল না, এগিয়ে এলো। ঠিক অন্তিকের সামনে দাঁড়িয়েই আঁচল পেতে বলল, থ্যাংক ইউ, দে ফুলগুলো। অন্তিকের ঘোর কাটল না, ধারার দিকে তাকিয়ে থেকেই ফুলগুলো দিল তাকে। এভাবে তো আগে কখনো তাকায়নি সে ধারার দিকে। আজকে তাকাচ্ছে কেন? মনের অজান্তে নাকি নিজ ইচ্ছেতে?
ধারা ফুলগুলো নিয়ে অন্তিকের হাত ধরে বলল, ছাদে চল, ছবি তুলে দিবি আমায়। অন্তিক হাঁটা শুরু করল ধারার পিছন পিছন। মুখে কোনো কথা নেই। ছাদে এসে অন্তিকের হাতে ফোনটা ধরিয়ে দিতেই নিজের মাঝে ফিরে আসে অন্তিক। শুকনো ঢোক গিলে চোখ নামায় সে। ধারা বিভিন্ন পোজে ছবি তুলতে শুরু করে, অন্তিকও তুলে দিচ্ছে ছবি। প্রায় 50টার অধিক ছবি তোলা শেষে থামে ধারা। পাশে রাখা ফুলগুলো এনে নিজের বিনুনির মাঝে গেঁথে নেয়। অন্তিকের থেকে ফোনটা নিয়ে ক্যামেরায় দেখে সব ঠিক আছে কিনা। শেষ অবধি অন্তিককে জিজ্ঞেস করে, ঠিক আছে? অন্তিক তাকিয়ে থাকে কিছুক্ষণ। পরক্ষণেই ধারার হাত থেকে একটা ফুল তুলে নেয় নিজের হাতে। এগিয়ে এসে খুব সাবধানে সেই ফুলটা গুজে দেয় তার কানে। ঠোঁটে হাসি ফুটে ওঠে ধারার। অন্তিক ক্ষীণ স্বরে বলে, ঠিক আছে। দুজনে অনেকটা সময় তাকিয়ে থাকে একে অপরের দিকে। নিশ্চুপ দুজন। ধারা ভাঙল এই নীরবতা, মৃদুস্বরে বলল, অন্তিক, কিছু বলবি? অন্তিক হঠাৎ এগোতে শুরু করল। পিছিয়ে যেতে লাগলো ধারা, শুকনো ঢোক গিলল একবার। হৃদযন্ত্রে গতি বেড়ে যাচ্ছে ক্রমশ। অন্তিক স্মিত হেসে জানায়, কি বলবো? তোর মন যা বলে। রেলিং এর অনেকটা কাছেই দাঁড়িয়ে ছিল ধারা। আরও পিছিয়ে যাওয়ার ফলে একসময় ঠিক রেলিংয়ের সঙ্গে পা ঠেকে যায় তার। টাল সামলাতে না পেরে পিছন দিকে ঝুঁকে যাওয়ার পূর্বেই তাকে আগলে নেয় অন্তিক। দুজনের মাঝের দূরত্ব একেবারেই কমে এসেছে। অন্তিক পুনরায় বলে, তুই কি শুনতে চাস? ধারা চোখ বন্ধ করে নেয় এবার। কাঁপা কাঁপা গলায় বলে, যা তুই বলবি। তার এই কম্পনরত বন্ধ চোখের দিকে তাকিয়ে আবারও হারিয়ে যায় অন্তিক, হারিয়ে ফেলে নিজেকে। এক হাতে ধারাকে আগলে রেখে অন্য হাত ছোঁয়ায় তার গালে। অন্তিক ঠিক কি করছে তা সে নিজেও জানে না। এগিয়ে আসে আরও, সমস্ত দূরত্বটুকু মিটিয়ে ওষ্ঠ ছোঁয়ায় তার অন্য গালে। ইস্ত কেঁপে ওঠে ধারা। অন্তিক তাকায় তার বন্ধ চোখজোড়ার দিকে। হাতটা সরিয়ে আলতোভাবে ঠোঁট ছোঁয়ায় তার অন্য গালে। হঠাৎ কি যেন হলো অন্তিকের, নিজের মধ্যে ফিরে আসতেই অবাক হলো ভীষণ। ধারার চোখজোড়া এখনো বন্ধ, তার কার্নিশে লক্ষ্য করা যায় এক বিন্দু অশ্রুকণা। আর এক মুহূর্ত ও সেখানে দাঁড়াতে পারল না অন্তিক, ধারার থেকে দূরে সরে আসে। শুকনো ঢোক গিলে দ্রুত পায়ে নেমে আসে ছাদ থেকে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় হর্ষকুঞ্জ থেকে। অন্তিক সরে যেতেই চোখ খুলে তাকায় ধারা। আটকাল না অন্তিককে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল নিজেই। পরক্ষণেই নিজের গালে হাত রেখে মুচকি হাসল। দ্রুত চোখ ঘুরিয়ে তাকালো নিচের দিকে। অন্তিক বাইকে উঠে বসেছে মাত্র। ছাদের দিকে তাকালো নিজেও, চোখ সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। বাইক স্টার্ট দিল, বেরিয়ে গেল বাড়ি থেকে। খুশি যেন বাঁধ মানছে না ধারার, সেই বিকেল থেকে একা একা ঘরে আয়নার সামনে দাঁড়াচ্ছে। নিজের গালে হাত দিয়ে মুচকি মুচকি হাসছে, হাত ঘুরিয়ে নাচছে, গান গাইছে, আরও কত কি। অন্তিকের খবর নেই কোনো। হঠাৎ করে ধারার নাচ থামল। আয়নার সামনে দাঁড়াতেই তার অন্তর যেন বলে উঠল, এত খুশি হচ্ছিস কেন তুই? অন্তিক বলেছে ও তোকে ভালোবাসে। ধারা বিরোধিতা করে বলে, ওর কাজের থেকে কি সেটা প্রকাশ পায় না? মুখে বলার কি আছে? আলবাদ মুখে বলতে হবে। আর বাকি রইল ওর কাজের কথা। তুই কি দেখতে কম সুন্দরী নাকি? তাই হয়তো একটু বেসামাল হয়ে পড়ছিল। না হয় ওভাবে পালিয়ে যাবে কেন? চিন্তিত হয়ে পড়ে ধারা। সত্যিই তো, ওর এত খুশি হওয়ার মতো কিছু ঘটেইনি। ভাবনা থেকে বেরিয়ে এলো ধারা। নিজের ফোনটা খুঁজে অন্তিককে কল করল সেই মুহূর্তেই। রিং হলো, অথচ অন্তিক ফোনটা রিসিভ করল না।
এতক্ষণ ধরে মনে উড়তে থাকা প্রজাপতিরা যেন সেই মুহূর্তেই থেকে যায়। ধপ করে বিছানায় বসে পড়ে ধারা। না, আর নয়। আজ হয় ও আনন্দ উদযাপন করবে, না হয় দুঃখ বিলাস। তবে এই দ্বিধার মধ্যে আর নয়। আনন্দ বসে আছে সোফায়, ছায়া বিছানায়। নজর দুজনেরই নিচের দিকে। ফোনের মাঝে ডুবে থাকার অভ্যাস আনন্দর নেই। আর ছায়া, সে তো বিষণ্ণতা কাটিয়েই উঠতে পারছে। অনেকটা সময় নিশ্চুপ রইল দুজন। আনন্দ বেরিয়ে যেতে নিলেই ছায়ার ডাকে থেমে দাঁড়াল। আনন্দ, কোথায় যাচ্ছেন? যাচ্ছি কোথাও। এই সময়? জরুরি কাজ। উত্তর দেয় না আনন্দ। এখন তার কোনো কাজই নেই আসলে। ছায়া ক্রাঁচ না নিয়েই উঠে দাঁড়ায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আনন্দের সামনে দাঁড়ায়। চোখে চোখ রেখে বলে, বিয়েটা আপনি আমায় এমনি এমনি করেননি। আর এখন নিজের বাড়িতে বউয়ের পরিচয় দিচ্ছেন। সবকিছু এমনি এমনি হয় এমন চিন্তা নিও না। একটু সুস্থ হও, তারপর ঠিকই বেরোতে পারবে বাড়ি থেকে। আমি তো আর আটকে রাখছি না। কাছে টেনে নিতে চেয়ে আবার দূরে সরিয়ে দিচ্ছেন কেন? আনন্দ স্মিত হেসে উত্তর দেয়, যারা দূরে থাকতে চায় তাদের দূরে থাকতে দেওয়াটাই মঙ্গল। রেগে আছেন আমার উপর? এখনো প্রশ্নই আসে না। তাহলে দূরে সরিয়ে রাখছেন কেন? এমন সামাজিক স্বীকৃতি তো চাই না আমার। যদি কখনো আমায় ভালোই না বেঁচে থাকেন তাহলে বলে দিন। একা থাকার অভ্যাস আছে আমার, আমি নিজেকে সামলাতে পারি। আনন্দ স্থির দৃষ্টি নিক্ষেপ করল ছায়ার দিকে। ছায়া এগোলো আরো এক কদম, নরম স্বরে বলল, কখনো ভালোবাসেন নি আমায়? আনন্দ নিজের মুখটা নামিয়ে আনল কিছুটা। ছায়ার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, যদি কখনো বেঁচেও থাকি তাহলেও কোনো ফুটবল মেয়েকে ভালোবাসিনি। কারোর অহংকারকে নয়, তার আত্মবিশ্বাসকে ভালোবেসেছিলাম। যা এখন আর খুঁজে পাই না, তাই হয়তো ভালোবাসাটাও অনুভূত হয় না। ছায়া মাথা ঘোরালো সামান্য, জিজ্ঞেস করল, কঠিন ছায়াকে পছন্দ আপনার? যার মুখ থেকে করলার মতো তেতো কথা ঝরে, তাকে ভালোবাসেন? আনন্দ হাসল কিঞ্চিৎ। পরক্ষণেই কিছুটা সরে গিয়ে বুকে হাত গুজে বলল, একটা কাজ করি। একটু সুস্থ হও, ম্যাচ খেলবো একটা। জাস্ট আমি, তুমি। আমার তো ভাঙা পা, তোমার পা ঠিকঠাক। আমার সঙ্গে জিতে গেলে যা চাইবে তাই পাবে। ছায়া মুচকি হেসে বলল, আপনার সঙ্গে তো আমি জিততে চাই না আনন্দ। আনন্দ কোমরে হাত রেখে চোখ বন্ধ করল। মুখ থেকে বিরক্তিসূচক চ আওয়াজ উচ্চারণ করে এগিয়ে এলো ছায়ার কাছে। তার দু কাঁধ শক্ত করে চেপে ধরে বলল, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দিস অ্যান্সার। নিজের চেঞ্জটা বুঝতে পারছো এখন? খেলার মাঠে আমি কেউ না তোমার। কোনো ব্যক্তিই কিছু না। নেশা চাপিয়ে দিতে শেখো মাথায়, জেতার চেষ্টা করব নয়, আমি জিতবই এটা বলতে শেখো। যেই স্পৃহা তোমার মধ্যে আগে ছিল তা নিয়ে এসো নিজের মধ্যে। থামল আনন্দ, পুনরায় বলতে লাগল, অনেস্টলি এই মুহূর্তে তোমাকে জাস্ট ফালতু লাগছে আমার। কোনো আগ্রহ নেই, জেতার স্পৃহা নেই। মনের মধ্যে ভয় ঢুকিয়ে বসে আছো, আমি তোমায় ভালোবাসি কিনা সেটা জানার জন্য ব্যাকুল হয়ে আছো। হোয়াই ম্যান? নো, আই ডোন্ট ওয়ান্ট দিস। তোমার সবচেয়ে আকর্ষণীয় দিক কি জানো? কি? স্মার্টনেস। আর সেটার বালাইও বর্তমান তুমির মধ্যে নেই। সাধারণ মেয়েদের মতো কথাবার্তা বলছো। দরকার নেই তো, যেমন ইউনিক ছিলে তেমনই থাকো। নিজের স্মার্ট রূপটাকে আগে ফিরিয়ে আনো। ছায়া হাসল অদ্ভুতভাবে, স্থির দৃষ্টিতে তাকালো আনন্দের দিকে। আলতো হাতে তাকে জড়িয়ে ধরে বুকে মাথা গুজে বলল,
কারণটা জানতে চান? আমি যে বড্ড ভালোবাসার কাঙাল আনন্দ, সত্যিকারের ভালোবাসা যদি পেয়ে থাকি তা হাতছাড়া করি কি করে? তবে আপনার কথাটা মাথা রাখলাম, যখন নিজে চেয়েছেন এরপর থেকে পুরনো ছায়াকেই দেখতে পাবেন আপনি। অন্তত খেলার মাঠে। কথা দিলাম। আনন্দ মৃদু হাসে, কিছুটা সময় পার হতেই ছায়া বলে ওঠে, একটু মাথায় হাত বুলিয়ে দেবেন প্লিজ, আজকের জন্য। মুখ তুলে করুণ চোখে আনন্দের দিকে তাকালো ছায়া। আনন্দ মুচকি হেসে হাত রাখল তার মাথায়। ছায়া অবাক চোখে তাকিয়ে বলে, আপনি আগে কেমন ছিলেন? খুব রাগী। জানতে ইচ্ছে করে আমার। আমার জানাতে ইচ্ছে করে না। তবুও ধীরে ধীরে বুঝে যাবে। ধীরে ধীরে। সারা জীবন ধরে। নির্ভর করছে তোমার উপর। আগে স্মার্ট ছায়াকে ফিরিয়ে আনো, তারপর ভেবে দেখা যাবে। ঠোঁটে হাসি বজায় রাখল ছায়া। লোকটা অদ্ভুত, তবে মায়াময়। মায়া পড়ে যায়, সেই মায়া কাটানো মুশকিল। অন্তিক ফিরেছে প্রায় 20 মিনিট আগে। ধারা ঘর থেকে বেরোলই মাত্র সঙ্গে সঙ্গে চলে গেল অন্তিকের ঘরে। রুমে কোথাও অন্তিককে না দেখে বুঝতে পারল সে বারান্দায় কিংবা ওয়াশরুমে আছে। দরজার ছিটকিনি লাগিয়ে বারান্দার দিকে তাকাতেই অন্তিককে দেখতে পেল ধারা। চেয়ারে বসে সে আরামসে সিগারেট ফুঁকছে। ধারা ভ্রু বাঁকিয়ে তার সামনে গিয়ে দাঁড়াল। ধারা কিছু না বলেই ওর হাত থেকে সিগারেটটা নিয়ে বাহিরে ছুঁড়ে ফেলে বলল, ফোনটা মঙ্গলগ্রহে রেখে ঘুরে বেড়াস তুই নাকি? আমার ফোন ধরতেই ইচ্ছে হয় না। অন্তিক ভাবলেশহীন ভাবে দাঁড়িয়ে বলে, ওমা, তোর ফোনে স্পেশাল কি আছে যে ধরব না? কিচ্ছু নেই। উহু, সাধারণ আমি। বাকিদের মতো তা নয়। আহত হলো ধারা, নিজেকে সামলে জিজ্ঞেস করল, তাহলে বিকেলের ঘটনাটা কি ছিল? অন্তিক কিছুটা এগিয়ে এসে বলে, কোন ঘটনা? ধারা শক্ত গলায় বলল, আমি উত্তর চাই অন্তিক। অন্তিক আরও এগোলো, শান্ত গলায় জিজ্ঞেস করল, কিসের উত্তর? তুই বুঝতে পারছিস না কিসের উত্তর? ফিডার খাস তুই? কিচ্ছু বুঝতেই পারিস না। যদি নাই বুঝিস তাহলে ছাদে আমাকে। থেমে যায় ধারা। অন্তিক ঠোঁট চেপে হাসল, যা চোখে পড়ে না ধারার। তোকে কি? চোখ ঘুরে নেয় ধারা। অন্তিক পুনরায় বলে, মনে নেই। ধারা ফিরে তাকায় না। অন্তিক চুপ থাকে কিছুক্ষণ। এক হাত গ্রিলের সঙ্গে রেখে আটকে দেয় ধারাকে। ধারার কষ্ট হচ্ছিল অন্তিকের ব্যবহারে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ে সে। তবে তখনই নিজের ঠোঁটে অনুভব করতে পারে কারোর উষ্ণ স্পর্শ। স্পর্শটা অন্তিকের, সেটা বুঝতে পেরেই তড়িৎবেগে চোখ খোলে দে। অন্তিক সরে আসে কিছুটা, ঠোঁটে অদ্ভুত হাসি। মনে পড়ল। অন্তিক কিছুটা পিছনে যেতে চাইলেই ধারা চেপে ধরে তার শার্ট। বুকের দিকটা খামচে ধরে শক্ত গলায় বলে, ভালোবাসিস আমায়? উত্তর পাসনি? আমি শুনতে চাই অন্তিক। অন্তিক নিজের অন্য হাতটা নিয়ে যায় ধারার কোমরের দিকটাতে, তাকে সম্পূর্ণভাবে নিজের দিকে টেনে নিয়ে বলে, কিন্তু আমার তো বলতে ইচ্ছে করছে না। ধারা সূক্ষ্ম চোখে তাকিয়ে থাকে অন্তিকের দিকে। অন্তিক এবং তার মাঝে দূরত্ব কেবলই কয়েক সেন্টিমিটার, সেটুকুও মিটিয়ে নিতে চাইল অন্তিক। কপালে কপাল ঠেকিয়ে ক্ষীণ স্বরে বলল, তবে বুঝতে চাইলে বোঝাতেই পারি। দুজনের ওষ্ঠাধর মিলিত হতে সময় নিল না খুব একটা। ধারার হাতের মুঠো শক্ত হলো আরও, বোধ হয় নখের আঁচড় কিঞ্চিত বুকেও লাগল অন্তিকের। তবে ধারা বাধা দিল না তাকে, বরং নিজেও তার ডাকে সাড়া দিল। অন্তিক নিজে থেকেই তাকে ছেড়ে দেয় কয়েক মিনিট বাদে, কানের কাছে মুখ নিয়ে বলে, এখনো উত্তর না পেলে বলতে পারিস। কথা বলতে পারল না ধারা।
ঠোঁটে কিঞ্চিত হাসি, চোখজোড়া খুলল ধীরে ধীরে, গাল বেয়ে তার অশ্রু গলা ছুঁয়েছে আরও আগে। অন্তিক সেই জলটুকু মুছিয়ে দিয়ে বলে, বেশি কাঁদছিস না আজকাল? কারণটা তুই। হাতের বাঁধন শিথিল হয়েছে অন্তিকের। এতক্ষণ লজ্জার কথা খেয়াল না থাকলেও এখন অন্তিকের দিকে তাকিয়ে লজ্জা লাগছে কিছুটা। তাকে সরিয়ে দিয়ে পালাতে চাইল ধারা, পারল না। তার হাত টেনে আবারও নিজের কাছে নিয়ে আসে অন্তিক। ধারার পিঠ ঠেকল ঠিক তার বুকে। পিছন থেকে তাকে আলতো হাতে জড়িয়ে নেয় অন্তিক। কেউ আমায় এত ভালোবাসে সেটা বলেনি কেন? ধারা খানিক বাদে উত্তরে বলে, পারিনি বলেই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, আর এটা তুই কখনো বুঝবি না। অন্তিকের দিকে ঘুরে দাঁড়ায় ধারা। অন্তিক ওষ্ঠ প্রশস্ত করে জানায়, যদি অন্য ঘটনা ঘটত তাহলে? ছায়াকে যদি আমিই পেয়ে যেতাম তখন কি করতি? মুখটা চুপসে যায় ধারার। ধরা গলায় বলে, ছায়াকে ভুলতে পারিসনি এখনো? অন্তিক বুঝতে পারে ধারার মনের অবস্থা। অশ্রুসজল চোখে তাকিয়েছে সে। অন্তিক দুহাতে তার মুখখানা আগলে নিয়ে একটু উঁচু করে বলল, যতটা ভুলেছি সেখানে ক্রেডিট তোর। আর বাকিটা ভোলার জন্যও তোকেই প্রয়োজন। বল, থাকবি না? মুচকি হেসে মাথা নাড়ায় ধারা, শক্ত করে জড়িয়ে ধরে অন্তিককে। যেন এই ছেলেটি তার থেকে চাইলেও আর দূরে যেতে না পারে। বুক ভরে নিঃশ্বাস নিল ধারা, যেই স্থান সে এত বছর ধরে চেয়েছে তা আজ পাচ্ছে। ভালোবাসার মানুষের চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। সে হিসেবে তো ধারা বিশাল ভাগ্যবতী। তার ভালোবাসা আজ তাকেও ভালোবাসে, কি সৌভাগ্য। ডাইনিং টেবিলে আজ সবাই একসঙ্গে খেতে বসেছে। ছায়ার পায়ের ব্যথা কমেছে অনেকটা, স্বাভাবিকভাবেই হাঁটতে পারে এখন। আনন্দ, ছায়া ঠিক বিপরীতে পাশাপাশি চেয়ারে বসেছে অন্তিক, ধারা। ধারা, অন্তিক, আনন্দের পছন্দ এক। আজকে যা যা রান্না হয়েছে সবই তাদের তিন ভাইবোনের পছন্দের। তবে ধারার মুখটা শুকনো লাগছে খুব, চোখ টলটল করছে, প্লেটে আঙুল দিয়ে আঁকিবুকি করছে কিন্তু খাচ্ছে না। অন্তিক নিজের খাওয়ায় ব্যস্ত, ধারার দিকে লক্ষ্য করল আনন্দ। কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কি হয়েছে, খাচ্ছ না কেন? ধারা চোখ তুলে তাকিয়ে বলে, ভালো লাগছে না দাভাই, আমি বরং ঘরে যাই। আরিফা বাদ সাধেন, ধারার উদ্দেশ্যে বলেন, ঘরে যাবে মানে? কিছুই তো খাওনি তুমি। আরিফার খাওয়া শেষ হয়ে গিয়েছিল। তিনি হাত ধুয়ে এসে ধারার কপালে গালে হাত দিতেই অবাক হয়ে বলেন, এমা, এত জ্বর গায়ে? বলনি কেন তুমি? ছায়াও এবার নীরবতা ভেঙে বলে, সকালে তো ঠিকই ছিলে, হঠাৎ জ্বর আসলো কেন? অন্তিক খাওয়া থামিয়ে তাকালো ধারার দিকে। ধারা অন্তিকের দিকে একনজর তাকিয়ে চোখ নামিয়ে নিল এবার। কিছু একটা মনে করেই নিজের উপর বিরক্ত হয় অন্তিক। রুবিনাও সবার মাঝে বলে ওঠেন, অন্তিক, আর তুই না বেরিয়েছিলি বিকেলে? ফিরেছিস কখন? খেয়ালই তো করিনি। এই বৃষ্টিতে ভিজেছিলি নাকি? অন্তিকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, অন্তিক, তুই জানিস না মেয়েটার বৃষ্টির পানি একদম সহ্য হয় না। দুফোঁটা বৃষ্টির পানি মাথায় পড়লেও জ্বর এসে যায় ওর, একটু খেয়াল রাখবি তো নাকি? অন্তিক অসহায় দৃষ্টিতে তাকায় ধারার দিকে। ধারা চেয়ারে হেলান দিয়ে বসে মুচকি হেসে বলে, ও তো মানাই করেছিল কাকিয়া, জোর করেছিলাম আমি। জ্বরের ভয়ে একটু বৃষ্টিতে ভিজতে পারি না। এত ভয় পেলে চলে বলো? জ্বর এলে আসুক, আগে তো আনন্দ করে নেই। আর তোমরা খাও তো, আমি বসেছি এখানে। আম্মু, আমার গলা থেকে না একদম খাবার নামবে না।
তুমি ফ্রিজে রেখে দাও খাবারটা। আমার খিদে পেলে রাতে উঠে খেয়ে নেব কেমন? আরিফা জোর করলেন না আর ধারা খেতে পারলে একটু হলেও খেত। আরিফা খাবারটা নিয়ে গেলেন। অন্তিক অবাক হয়ে তাকিয়ে আছে ধারার দিকে। বৃষ্টি যখন নেমেছিল তারা একটা দোকানেই দাঁড়িয়েছিল। অন্তিকই আরো জোর করে ধারাকে নিয়ে বৃষ্টিবিলাস করতে বেরিয়েছে। ধারা প্রথমবার না বললেও পরবর্তীতে আর নিষেধ করেনি। নির্জন রাস্তায় দুই কপোত কপোতি, সঙ্গে ঝুম বৃষ্টি। মুহূর্তটা এত সুন্দর ছিল যে ধারা নিজেও ভুলে বসেছিল সবকিছু। যেখানে দু ফোঁটা বৃষ্টির পানি গায়ে পড়লে তার জ্বর চলে আসে, সেখানে টানা আধা ঘন্টা বৃষ্টিতে ভিজেছে তারা, এখন এর ফল তো ভোগ করতেই হবে। অন্তিককে এভাবে তাকিয়ে থাকতে দেখে স্মিত হাসে, তার কাঁধে মাথা রেখে বসে ধারা। অন্তিক ক্ষীণ স্বরে ঠোঁট উল্টে বলল, সরি। ধারা মাথা তুলল হালকা, ক্লান্ত চোখে তাকিয়েই বলল, থ্যাংক ইউ। হাসল অন্তিক বিপরীতে বলে, আমার না হয় খেয়াল ছিল না, নিজে তো মনে করিয়ে দিতে পারতি। মনে করিয়ে দিলে এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হতে পারতাম। অন্তিক ফিসফিসিয়ে বলে, এমন মোমেন্ট ফিউচারেও আসতে পারত। অনেকবার এমন মোমেন্ট আসতো, তবে আজকের দিনটা তো ফিরে আসতো না। আই ওয়ান্ট টু এনজয় এভরি মোমেন্ট। কি কথা বলছো তোমরা? ছায়ার প্রশ্ন শুনে তার দিকে তাকায় দুজন। আনন্দ বিরক্তির দৃষ্টিতে ছায়ার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, নিজে প্রেম করবে না ভালো কথা, অন্যদের মধ্যে কাবাব মে হাড্ডি হওয়ার কি আছে? ছায়া সরু চোখে তাকিয়ে বলে, বেরসিক আমি নাকি আপনি নিজে? আমি কেমন সেটা তুমি এখন বুঝবে না, সময় হোক। মৃদু হাসে ছায়া। প্রথম মনে হয় কোনো ছেলে তার বউকে এমন শর্ত দিচ্ছে, ম্যাচ জিতলে তবেই আমাকে পাবে। রুবিনা খাওয়া শেষ করে ধারার উদ্দেশ্যে বলেন, আমার এক বান্ধবীর ছেলে আছে বুঝলি, তোকে নাকি অনেক দিন যাবৎ ফলো করছে। ওর মা আমায় অনেকবার বলেছে তোর কথা। ছেলে দেখতে ভালো কিন্তু ছবি দেখবি। অন্তিক বিষম খায় সঙ্গে সঙ্গে, আনন্দ অতি কষ্টে নিজের হাসি আটকে পানি এগিয়ে দেয় তার দিকে। ধারাও হাসি চেপে রেখে পিঠ মালিশ করতে লাগল তার। অন্তিক পানিটা খেয়ে একটু স্বাভাবিক হয়, ভ্রু কুঁচকে মৃদু স্বরে বলল, এ তো দেখছি ঘরের শত্রু বিভীষণ। ধারা হাসল সামান্য, শান্ত গলায় বলল, ওই ছবি সুন্দর মতো ডিলেট করে দাও কাকিয়া। আর আমি তোমাদের পছন্দে বিয়ে কেন করব শুনি? আমার যাকে পছন্দ আমি তাকেই বিয়ে করব। আরিফা বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন, তোর পছন্দ? বলিসনি তো কখনো। তা বাড়িতে নিয়ে আয় একদিন, আমরাও দেখি মেয়ে কেমন ছেলে পছন্দ করল। আমাদেরও তো একটা চয়েস আছে তাই না? ধারা অন্তিকের দিকে তাকিয়ে বলে, একটু জোকার টাইপ, কিন্তু ঠিকঠাক আছে আমার জন্য। আর তোমরা বহুবার দেখেছ তাকে, নতুন করে আর কি পরিচয় করাবো বলো? রুবিনা আরিফা বোঝার চেষ্টা করলেন ধারা কার কথা বলার চেষ্টা করছে। ঘরের বাকি দুজন পুরুষ সবক্ষেত্রেই নীরব, তারা খাওয়ায় মনোযোগী। রুবিনা আরিফার এমন ভাবনা দেখে হেসে ফেলল অন্তিক, ধারা, আনন্দ সঙ্গে ছায়াও। ধারা উঠে দাঁড়ালো চেয়ার থেকে, তাদের উদ্দেশ্যে বলে গেল, ব্যাপারটা এমন হয়েছে যে তোমাদের নাকের ডগায় থেকে প্রেম করব, অথচ তোমরা ধরতেই পারছো না। হায় রে কি সৌভাগ্য। ধারা চলে যায় নিজের ঘরে। অন্তিকও খাওয়া শেষে উঠে দাঁড়িয়ে বলে, এমন গার্জিয়ানই তো ঘরে ঘরে থাকা উচিত। রুবিনা আর আরিফা বোকা বনে চলে গেলেন। আনন্দের দিকে তাকালো ঘটনা বোঝার জন্য। আনন্দ তাদের দৃষ্টি দেখে হো হো করে হাসতে লাগলো এবার। রুবিনা ধরতে পারলেন সবটা, মুখে হাসি ফুটে ওঠে তার।
আরিফার উদ্দেশ্যে সামান্য হেসে বলেন, যাক, আমাদের ইচ্ছে অন্তত পূরণ হলো বল। মেয়েকে আর অন্য বাড়িতে পাঠাতে হবে না। অন্তিক আর ধারা দুজনেই ততক্ষণে উপরে চলে গেছে। নিচ থেকে হাসির আওয়াজ গেল তাদের কানেও। জ্বরের তাপ বাড়ছে ধারার, তবে মুখে হাসি। অন্তিক ঠিক তার সামনে হাঁটু ভাঁজ করে বসে বলল, কিছু খাবি? নুডলস, চকলেট? ধারা বাঁকা হেসে উত্তর দেয়, ইউনিক কিছু। তোকে খাই। অন্তিক চওড়া হেসে বুকে হাত রেখে বলে, হায়, এমন পার্টনারই তো চাই। অবশ্য আমার কোনো প্রবলেম নেই, আমি পুরোটাই তোমার জানেমান। ধারা হাসল, চোখ টেনে খুলতে হচ্ছে। ফুটবল লাগছে ভীষণ, মাথা ঘুরছে, পুরো শরীর ব্যথা করছে। তবুও এগুলো অনুভূত হচ্ছে কম। হয়তো মনে শান্তি আছে বলেই। এজন্যই তো বলে, মনের শান্তিই বড় শান্তি। অনেকগুলো দিন কাটল এভাবেই। ন্যাশনাল টিমের ম্যাচ এলো আবারও। ছায়া এবার অদম্য স্পৃহা নিয়ে মাঠে নেমেছে। তার প্রতিফলনও হলো বটে। ধারার অ্যাসিস্ট থেকেই ন্যাশনাল টিমের প্রথম গোলটা পেল সে। দেশের মাটিতেই খেলা হচ্ছিল। পুরো গ্যালারি জুড়ে সে আনন্দকে খোঁজার চেষ্টা চালালো, পেল না। ম্যাচ শেষে সবাই জয় নিয়ে ড্রেসিং রুমে আনন্দ করছে। তবে ছায়া এসেই চলে গেছে ড্রেস চেঞ্জ করতে। ফিরে আসতেই ধারা হাসিমুখে বলে ওঠে, কোথায় যাচ্ছিস? আয় তো, আনন্দ কর। ছায়া মুচকি হেসে বলল, তোমাদের আনন্দ তোমরা পেয়ে গেছ। আমার আনন্দ পাওয়া এখনো বাকি, তাকেই জয় করতে যাচ্ছি। ছায়া ফিরে এলো হর্ষকুঞ্জে। আনন্দকে প্রথমেই খুঁজে পেল বাড়ির পাশের গ্রাউন্ডে। একা একা আকাশের দিকে তাকিয়ে আছে। ছায়া ঠিক তার পিছনে গিয়ে দাঁড়ায়, কিছুটা অভিমানের সুরে বলে, আপনি গেলেন না কেন ম্যাচ দেখতে? জানেন, পুরো গ্যালারি জুড়ে খুঁজেছিলাম আপনাকে। আনন্দ ঘুরে দাঁড়ায়, দুজনের মাঝে ব্যবধান অনেকটা। আনন্দ মুচকি হেসে বলে, টিভি নেই। টিভিতেই খেলা দেখা যায়। ছায়া এগোয়, গম্ভীর গলায় বলে, দেখেছেন, যখন কমপ্লিমেন্ট আমি ডিজার্ভ করি। আফটার অল, এত ভালো খেললাম। নিজের গুণগান নিজেই গাইছ। ছায়া আরো দু কদম এগিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আমি এমনই। আনন্দ হাসে কিঞ্চিত। ছায়া একটু উঁচু হয়ে তার পাঞ্জাবির কলার চেপে ধরে বলে, এবার আমি যা চাইব তাই দিতে হবে। আচ্ছা, কি চাই আপনার মিস টিসি? নয়। ছায়া পায়ের আঙুলের উপর ভর দিয়ে উঁচু হওয়ার চেষ্টা করে আরো। সঙ্গে আনন্দের কলার টেনে ধরে তাকে নিচু করে, খানিকটা স্পর্শ করে তার ওষ্ঠাধর। ক্ষীণ স্বরে জানায়, আমার আনন্দ চাই। আনন্দ দুহাতে তার কোমর স্পর্শ করে, নিজের দিকে টেনে নেয় ছায়াকে। ঠোঁটে ইস্ত হাসি বজায় রেখে কানের কাছে গিয়ে বলে, স্মার্ট হতে বলেছি, নির্লজ্জ হতে বলিনি। নিজের হাজবেন্ডের কাছে নির্লজ্জ হওয়া খারাপ কিছু নয়। প্রশ্রয় দিচ্ছ কিন্তু আমাকে। অবশ্যই। আনন্দের হাসি গাঢ় হয় আরো। হাত সরিয়ে ছায়ার গলা জড়িয়ে ধরে সে। খানিক নিচু হয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, এখন সময়টা কি বলতো? ছায়া আকাশের দিকে একটু তাকিয়ে জানায়, সময়টা সুন্দর। রাত হওয়ার ঠিক আগের মুহূর্ত, আবার দিনও নয়। তবে এই মুহূর্তটা সবচেয়ে সুন্দর মনে হয়। কোনো দীর্ঘ তেপান্তরে এমন সময় উপভোগ করার মজাই আলাদা হবে। আনন্দ চোখ বন্ধ করে, ঠোঁটে তার চিরচেনা হাসির রেখা বজায় রেখে সম্মতির সুরে বলে ওঠে, রাত দিনের এই রং মিছিলে পড়ব সেই প্রেমের ফাঁসি। দুজন মিলে দেখব মোরা তেপান্তরে দিবানিশি।